নিট 2025 এর ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে ডাইপোল রিলেটেড একটা প্রবলেম এখন আমরা সলভ করব, যেটা কি আছে যে বিফোর দ্যাট একটা জিনিস বুঝতে হবে যে ডাইপোলের বেসিক সিগনিফিকেন্স কি বা বেসিক কনসেপ্ট কি। আর যেহেতু এই কোয়েশ্চেনটা আছে ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি রিলেটেড, তো একটা ইলেকট্রিক ফিল্ডে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলকে যদি আমরা প্লেস করি তো তার পোটেনশিয়াল এনার্জি কিভাবে লেখা যায়। তো বিফোর দ্যাট একটা জিনিসই বলবো, সাপোজ এটা বুঝতে পারছো একটা ইলেকট্রিক ফিল্ড, ডাইপোল মানে কি দুটো পোল থাকে, নেগেটিভ থেকে কোন দিকে হয়, পজিটিভ থেকে হয়। এটাকে যদি পি ভেক্টর দিয়ে লিখি, ভেক্টর কোয়ান্টিটি কিন্তু এরা, আর যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, ইলেকট্রিক ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেলে থাকে, থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে এর পোটেনশিয়াল এনার্জিকে লেখা যায়, এটা স্কেলার কোয়ান্টিটি, মাইনাস অফ পি ডট ই। কিভাবে আসে এটা তো আমি এই ভিডিওতে বলতে গেলে আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো যারা জানে তারা জানে যে থিটাতে গিয়ে ডি থিটা নিতে হয়, টর্ক বের করতে হয়, মনে পড়ছে টাউ ডি থিটা বের করে আমরা ফাইনালি কোথায় পৌঁছাই যে এর পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস অফ পি ডট ই। আর ডট ই মানে বুঝতেই পারছো কার ডট প্রোডাক্ট, পি এর সাথে ই এর ডট প্রোডাক্ট। তো আমি এটাকে এভাবে লিখতে পারি, পি ই এ ডট বি মানে কত হয়, এবি কস থিটা, এখানে পি ডট ই মানে কত হবে, পি কস থিটা। তো ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার কোশ্চেনে কি বলেছে যে একটা ডাইপোল ছিল, ভ্যালু ট্যালু সব দেওয়া আছে, এখন চাপ নেওয়ার দরকার নেই। প্রথমে কি ছিল, দুটো কেস আছে, দুটো কেস হবে, একবার কে সমানে কিভাবে রাখা আছে আর কেস 2a তে কিভাবে রাখা আছে। প্রথমে কোন দিকে রাখা আছে বলো, অ্যালাইনড উইথ দ্য ডাইরেকশন অফ ইউনিফর্ম। অ্যালাইন মানে কি, অ্যালাইন মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে ডাইপোলটাকেও কিভাবে রেখেছে, এক্স্যাক্টলি প্যারালাল করে রেখেছে। ইলেকট্রিক ফিল্ডও যেদিকে আছে ডাইপোলটাও কিভাবে আছে, একই দিকে আছে। তো একই দিকে থাকা মানে ভাই সাহেব, প্যারালাল থাকা মানে দুটোর মাঝের অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি। তো এই ক্ষেত্রে থিটা বুঝতেই পারছো কত হবে, থিটা হবে 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কেস 1 এর জন্য যে পোটেনশিয়াল এনার্জি আমরা লিখবো U1, সেটা কত লিখবো তাহলে, ফর্মুলাতে কিন্তু মাইনাস থাকে একটা, মাইনাসটা কেন আসে যারা জানে তারা জানে, টর্কের সাথে ডি থিটার একটা অপোজিট ডাইরেকশন ছিল। টর্ক যদি বাইরে হতো, ডি থিটা মানে যে ছোট অ্যাঙ্গেলটা সেটা ভেতরে হতো, ওই জন্য মাইনাসটা আসে। যারা জানে তারা বুঝতে পারছে, রিলেট করতে পারছে। তাহলে U1 কত হবে বলো, মাইনাস পিই কস কত ডিগ্রি আছে, 0 ডিগ্রি। তো cos 0 এর ভ্যালু 1 হয়, তো বুঝতেই পারলাম এটা কত হলো, মাইনাস পিই। ওকে, ভেরি গুড। এবার পরে কি বলেছে, দেন দ্য ডাইপোল রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। চলো তাহলে ইলেকট্রিক ফিল্ড যেমন আছে এটা তো রাখলাম, ডাইপোলটা কত অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে ওকে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে এটা নতুন লোকেশনে আছে ও এখন। তাহলে এর এখন যদি আমি বলি U2 কত হবে, কেস 2 এর পোটেনশিয়াল এনার্জি কত হবে, ওর মধ্যে একই ফর্মুলা, মাইনাস পি ডট ই মানে মাইনাস পিই কস থিটা। তো মাইনাস পিই কস থিটা, এখানে থিটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি, কস 60 কত হবে, হাফ। তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ পি। ওকে, বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। এবার বের কি করতে বলেছে আমায়, the change in the potential energy of the dipole, চেঞ্জ বের করতে হবে, ডেল্টা ইউ। চেঞ্জকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে কি, চেঞ্জ মানে কি, ফাইনালি যেটা হয়েছে মাইনাস ইনিশিয়ালি যেটা ছিল। তো লিখবো কিভাবে, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ফাইনাল কত পেলাম বলো আমরা, মাইনাস হাফ পি ফাইনাল যেটা, এখানে লিখছি মাইনাস হাফ পি। আর ইনিশিয়ালি কত ছিল, মাইনাস পি। তো যদি এটাকে আমি বসাই, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস পি হবে, আর মাইনাস হাফ পি, দুটোকে সলভ করলে কত হবে, হাফ পি হয়ে যাবে, তাই তো, হাফ পি। এটা হচ্ছে ডেল্টা ইউ, পোটেনশিয়াল এনার্জি। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই চুপচাপ, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তলায় 2 আছে, হাফের জন্য 2টা থাকলো। পি এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে ডাইপোল মোমেন্ট 5 × 10⁻⁻6, আর ইলেকট্রিক ফিল্ডও দেওয়া আছে 4 × 10⁵। তাহলে এটা হবে 5 × 10⁻⁻6, তাই তো, 5 × 10⁻⁻6, আর ই আছে 4 × 10⁵, ইন্টু কত হবে, 4 × 10⁵। তো এটাকে যদি আমরা ফার্দার সলভ করি, 5 4 যা 20 × 10⁵ আর -6 মানে 10⁻⁻1/2। তাহলে বুঝতেই পারছো -1 মানে একটা 0 কেটে যাবে, 2/2 কেটে গিয়ে কত হবে, 1। আর ইউনিট কি হবে, এনার্জির যা ইউনিট হয় জুল। তাহলে আনসার কত হবে, 1 জুল। চলো এবার অপশন দেখা যাক কোনটা হচ্ছে, ইয়েস, অপশন 4 ইজ কারেক্ট, 1 জুল। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। হাই এভরিবডি, আজকে আমরা নিট 2025 এর কারেন্ট ইলেকট্রিসিটির এই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করব। তো দেখা যাক কোশ্চেনে কি আছে, দেখতেই পাচ্ছ কি লেখা আছে, 4টে রেজিস্টার আছে অ্যান্ড একটা 50 ভোল্টের ব্যাটারি দিয়ে কানেক্টেড,
বাট ক্যাচালওয়ালা চিজ হচ্ছে যে মাঝখানে সিডি জয়েন করা আছে, বাট মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। রেজিস্ট্যান্স থাকলে মাথায় একটা চিন্তা আসতে পারতো যে স্যার হুইস্টোন ব্রিজ বাই চান্স হলেও হতে পারে, বাট যেহেতু রেজিস্ট্যান্স নেই তো ওটা সব চিন্তা, হুইস্টোন ব্রিজের চিন্তা মাথায় আনার কোনো কারণও নেই। তো প্লেন আমরা দেখবো, আর যেহেতু এটা একটা স্ট্রেট ওয়্যার দিয়ে জয়েন করা আছে, তো এটা আমরা ভাবতে পারি যে সি পয়েন্টেরও যা পোটেনশিয়াল ডি পয়েন্টেরও কি হবে, সেম পোটেনশিয়াল। তো যেহেতু সেম পোটেনশিয়াল তাহলে আর দূরে দূরে রাখার কোনো মানে হয় না, দুজনকে কি করা উচিত, দুজনকে কাছাকাছি নিয়ে আসা উচিত। তো সি দিকে আমরা জয়েন করব, একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে সাবস্টিটিউট করে দেবো, মানে দুজনের অ্যাড্রেসটাকে সেম বানাতে হবে, তাই না? কারণ যেহেতু একই পটেনশিয়াল, নিজের লোক, তো সেটাই করা যাক সবার প্রথমে। তো এটাকে যদি আমি একটু মডিফাই করে বানাই, এখানেও তাই, এত দূরে তারগুলো নষ্ট করার কোনো মানে হয় না, একদম স্ট্রেট জয়েন করে দেবো। যদি স্ট্রেট জয়েন করি দেখতে কিরকম লাগছে দেখো, এটাকে এরকম করে বানালাম, নিচেরটাকেও তাই, ওটাকেও তাই, এটাকেও তাই। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, একই জিনিস, শুধু একটু স্টাইল মারা হয়েছে। এই লাইনগুলোকে এরকম ভাবে জয়েন করে দিয়েছি, আর কোনো কিছু করা হয়নি ভাই সাহেব। দুঃখ পাওয়ার মতো কোনো ব্যাপার এখানে নেই, একদম স্ট্রেট শর্টকাটে জয়েন করে দেওয়া হয়েছে। তো তাহলে এরকম টাইপের দেখতে হবে জিনিসটা, তাই তো? কারণ তার তো খরচা করার কোনো মানে হয় না, তো ওরকম ভাবে স্টাইল মেরে রেক্ট্যাঙ্গেল মতো বাঁকা রাইট অ্যাঙ্গেল একদম শর্টে একদম ডাইরেক্ট করে আমি জয়েন করে দিয়েছি। এবার এটাকে কার ক্রসে লাগানো আছে, একটা ব্যাটারির ক্রসে লাগানো আছে, যার পোটেনশিয়াল ড্রপ কত দেওয়া আছে, 50 ভোল্ট। ওকে, তো ব্যাটারি মানে কি হবে, ব্যাটারি মানে এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, এটা 50 মানে এটা 50 50 50 50 50, তাহলে এই জাংশনটা কত, সরি লোয়ার কত হয়, লোয়ার 50 হয় না, লোয়ারটা 0 হয়। ওকে, তো এটা কত হবে 0 0 0 0 0 0 0 সব 0, এখানটাও কত হবে 0, আর এদিকটা 50 মানে কত 50 50 50 50 50 50 50 50 কত হবে 50। বাই দা ওয়ে, একটা জিনিস কিন্তু ভাবার আছে, 50 ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ড্রপ, আমি এটাকে 50 লিখতেই পারি। ইয়েস মেরে দোস্ত, 50 লিখতেই পারি। হ্যাঁ, এটাকে 50 লিখলে তখন আমাকে এদিকটাকে কত লিখতে হবে, 100 লিখতে হবে। তাহলে দেখো ঠিক আছে, কারণ পোটেনশিয়াল ড্রপ মানে সবসময় একদিকটা 0 হবে, একদিকটা 50 হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি ডিফারেন্সটা যেন 50 থাকে এটা মাথায় রাখতে হবে। যদি আমি এটাকে 50 বলি, এটা আমাকে কত লিখতে হবে, 100 লিখতে হবে। তবে 100 - 50 করলে কত থাকবে, ডিফারেন্সটা 50 থাকবে। বাট কমপ্লিকেটেড করে ভাবার কোনো দরকার নেই, ইজিলি ভাববো। একদম 50 আছে, তো এদিকটাকে 0 ধরে নেবো, এদিকটাকে কত ধরে নেবো, 50। তো 50 মানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই, এত দূর অব্দি 50 হয়ে গেল, এখানেও কোনো রেজিস্ট্যান্স নেই, এত দূর অব্দি 0 হয়ে গেল। এখানে 50 মানে এখানে 50 ভাই সাহেব হবে না, কারণ যখনই রাস্তাতে রেজিস্ট্যান্স থাকবে তখনই কি হবে, ও কিছুটা লুটে নেবে, কিছুটা লুটনেওয়ালি হয় রেজিস্ট্যান্স, ড্রপ নিয়ে নেবে, এনার্জি কিছুটা খেয়ে নেবে, তখন অন্য কিছু একটা পোটেনশিয়াল হয়ে যাবে। তো সেটাই আমাদেরকে বের করতে হবে, সেটাই বড় কোয়েশ্চেনের মার্ক, যে এইখানটায় কত হবে। এখান অব্দি তো স্যার 50 হলে ইজিলি বলে দিলেন, স্ট্রেট লাইন আছে, মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই তাই, বাট এইখানটাতে কত হবে, এই দিক দিয়ে যখন ক্রস করে আসবে তখন কত হবে। তার আগে ভ্যালুগুলো লিখে নিই, এটা কত আছে 1 ওম, এটা আছে 3 ওম, এটা আছে 2, এটা আছে 4, তাই তো? সিম্পল জিনিস। তো এই জাংশনে কত হবে সেটা বের করতে গেলে আমায় কি লাগাতে হবে, জাংশন ল, মানে KCL, কিরচফস কারেন্ট ল লাগাবো আমরা। আর কিরচফস কারেন্ট ল আমরা কি জানি, যে সাম অফ অল কারেন্ট কত হয়, 0। আর যেহেতু জানি না, এটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, তাহলে জাংশনের পোটেনশিয়ালকে কত ধরলাম, x। আর আরেকটা কথা মনে রাখতে হবে, জাংশন হচ্ছে আমাদের জন্য বস। রিয়েলিটিতে কি হবে, রিয়েলিটিতে হয়তো জাংশনের পোটেনশিয়াল কত হবে, 50 থেকে কমই হবে, বোঝা যাচ্ছে। বাট যখন আমরা জাংশনকে বস ধরবো, আমি তো জানি না, এটা তো নয় ইজি আছে বলে লোকে ভাবতে পারবে স্যার এই তো 50 থেকে কম হবে। আর এমন কমপ্লেক্স সিচুয়েশন থাকবে যেখানে বোঝা যাবে না জাংশনে কে বেশি কে কম। তো তখন কি করতে হবে, জাংশনকে আমি বস ধরবো, ধরে নেবো কি ওখান থেকেই কারেন্ট ওই হায়ার পোটেনশিয়ালে আছে, বাকি দুনিয়ার সবাই ছোট, ও একা বস হায়ার পোটেনশিয়ালে আছে, ওর থেকে সব দিক দিয়ে কারেন্ট যাচ্ছে। বাট বাস্তবে তো সেটা হবে না, কেউ কেউ ওর থেকেও বস আছে, বাপ কা ভি বাপ হতা হ্যাঁ, তো জাংশনের থেকেও বস কেউ না কেউ আছে, তো তাদের জন্য কি হবে, উল্টে জাংশনে কারেন্ট আসবে। বাট যেহেতু আমি জানি না, তখন আমি কি ধরে নেবো, জাংশন থেকে কারেন্ট বেরোচ্ছে, তাতে সলভ করার পরে ডাইরেকশন দেখলেই বুঝতে পারবো যে কারেন্ট যাদেরকে বেরোচ্ছে ধরেছিলাম, যারা বাপ ছিল বেসিক্যালি, উল্টে তারা কি করেছিল, কারেন্ট পাঠিয়েছিল, তাই না? তো ঠিক আছে, আমি সিম্পল শিখিয়ে দিচ্ছি কনসেপ্ট কি করে করতে হয়। জাংশনকে আমি কি ধরবো, বস ধরবো, ধরে দেবো জাংশন থেকেই কারেন্ট বেরোচ্ছে। তাহলে ফার্স্টে এর জন্য, এই ওয়ানটার জন্য যদি দেখি, ওর একদিকে কে আছে Vx, আর একদিকে কত আছে 50, তাহলে ওর ড্রপ কত হবে, হায়ার মাইনাস লোয়ার। কাকে আমি বাপ ধরেছি, কাকে বস ধরেছি, Vx কে বস ধরেছি, তাহলে কত লিখবো ওর জন্য, ওর জন্য লিখবো আমি Vx মাইনাস 50 বাই কত 1। ওকে, তারপরে 3 এর জন্য কত হবে, একটা ইন্ডে আছে Vx, একটাতে আছে 50, তাহলে ওর জন্য হয়ে যাবে Vx মাইনাস 50 বাই 3।
তারপরে কি আছে, ওখানে আছে 2, ওর একটা এন্ডে আছে Vx আর একটা এন্ডে আছে 0, তাহলে ওর জন্য কত হবে Vx মাইনাস 0/2, আর লাস্টে যে আছে 4, তারও একটা এন্ডে Vx আর একটা এন্ডে 0, জাংশন ইজ বাপ কা বাপ, Vx মাইনাস 0/4 অ্যান্ড সাম অফ অল দিস কত হবে 0। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে, ক্যালকুলেশন করার জায়গা নেই, তো এটা যদি হয় এলসিএম যদি আমি করি, তো এলসিএম করলে 12 হবে এলসিএম, তাই তো, তাহলে 1 থাকলে এটা হয়ে যাবে 12Vx মাইনাস 600 প্লাস 3 4 যা 12, 4Vx মাইনাস 200 প্লাস 2 6 যা 6Vx, আর তারপরে কত আছে 4 3 যা 3Vx, এই সাম কত হবে 0। যদি যেহেতু সাম 0 হবে তাহলে এখান থেকে আমি আরামসে বের করতে পারি, কত বেরোচ্ছে 12Vx আর 4Vx 16Vx, 16 আর 6 এ 22, 22 আর 3 এ 25Vx। ওকে, তাহলে 25Vx মাইনাস কত হচ্ছে 600 আর 200 800 ইকুয়ালস টু কত হলো 0। তো এখান থেকে আমরা আরামসে Vx বের করতে পারবো, Vx কত হবে 800/25 যেটা হবে 32। ও হো হো হো, কি মজার জিনিস, তাহলে আমরা Vx টা বের করে ফেললাম, জাংশনের পোটেনশিয়ালটা বের করে ফেললাম, Vx কত হলো আমাদের জন্য 32 ভোল্ট। এবার আশা করি বোঝা যাচ্ছে আমি কি করেছিলাম, ওখান থেকে সব বেরোচ্ছিল, ওকে বাপ ধরেছিলাম, আর বাস্তবে কি দেখলাম 50 বলেগা मैं हूं बाप का बाप, কারণ 50টা বড় 32 এর থেকে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আমি ভেবেছিলাম ওখান থেকে সব দিকে কারেন্ট গুলো বেরোচ্ছিল, বাট তা হচ্ছে না, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 50 আর এদিকের মধ্যে, এদিকে কারেন্ট যাচ্ছে এদিকেও কিন্তু কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট কত হবে সেটা দেখি। তাহলে এখানে কারেন্ট কত হবে, যদি I1 বলি আমি এই রাস্তাতে, তাহলে V/R, ওর ড্রপ কত, হায়ারে আছে 50 লোয়ারে আছে 32, তাহলে ডিফারেন্স কত হবে 18। ওকে, তাহলে 50 মাইনাস 32 ড্রপ কত হবে 50 মাইনাস 32 বাই এই রাস্তার রেজিস্ট্যান্স, এই রাস্তার রেজিস্ট্যান্স কত আছে 1, তাহলে এটা কত হয়ে যাবে 18 অ্যাম্পিয়ার। ওকে, আর একই রকম ভাবে এখানেও দেখবো, এর একটা এন্ডে কত আছে 3 এর 50 আছে, আর একটা এন্ডে কত আছে 32, তো হায়ার কোনটা 50 হায়ার, 50 ইজ দ্য বাপ কা বাপ, তাহলে 50 মাইনাস 32/3, তাহলে কত হবে এই কারেন্টটা, যদি I2 বলি I2 হবে 50 মাইনাস 32, 50 মাইনাস 32 বাই রেজিস্ট্যান্স, আর আরটা কত এখানে আছে 3 আছে, 18/3 করলে কত হবে 6 অ্যাম্পিয়ার। বাহ কি মজা, তাহলে এই রাস্তায় কত যাচ্ছে 18, না এখানে কত 6। আর একটা জিনিস এখান থেকে পেয়ে গেলাম, টোটাল যদি কেউ জিজ্ঞেস করে বাই চান্স, এই ক্ষেত্রে জিজ্ঞেস করেনি যে টোটাল কারেন্ট কত, তাহলে আরামসে বলতে পারবো টোটাল কারেন্ট ব্যাটারি থেকে যা বেরিয়েছিল আমি জানি না কত, বাট এখানে এসে কি বুঝলাম একটা রাস্তায় যাচ্ছে 18 আর একটা রাস্তায় কত যাচ্ছে 6, তার মানে টোটাল কারেন্ট কত হবে 24 অ্যাম্পিয়ার। তো এখানে কিন্তু আমার আনসার হয়নি, তাহলে এটুকু বুঝে গেলাম যে এটা দিয়ে কত যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে 18 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এটা দিয়ে কত যাচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার কোশ্চেনে কি বের করতে বলেছে, কোশ্চেনে আমায় বের করতে বলেছে এরকম যে মাঝেরটা দিয়ে কত যাচ্ছে, তাই তো, মুছে আবার নতুন করে ফ্রেশ ভাবে লিখছি আমি, মাঝেরটা দিয়ে কত যাচ্ছে, আচ্ছা মাঝের দিয়ে এটা দিয়ে কত গিয়েছিল 18, এটা দিয়ে কত গিয়েছিল 6, তো একটা জিনিস এটা দিয়ে ঢুকছে কত, এই রাস্তাটা দিয়ে ঢুকছে 18, এবার ওদিকে কত বেরোচ্ছে সেটা যদি আমি জানি, সাপোজ যদি 10 বেরোয় ওটা দিয়ে, তাহলে কি বুঝবো নিচের দিকে কত নেমেছে, 8 নেমে গেছে নিচের দিয়ে, সি থেকে ডিতে নেমে গিয়ে 6 এর সাথে মিলিত হয়ে ওদিক দিয়ে চলে গেছে, তো সেটা আমাকে বের করতে হবে এবার যে সি থেকে ওইদিকে কত কারেন্ট যাচ্ছে। তো সেটা কি করে বের করব, এখান থেকে একটা এন্ডে কত আছে 32 আর একটা এন্ডে কত আছে 0, তাহলে ওখানে কারেন্ট কত যাচ্ছে, এখানে কারেন্ট কত হবে, এখানে কারেন্ট হবে এরও আবার ড্রপ, I মানে কত হবে পোটেনশিয়াল ড্রপ V বাই রেজিস্ট্যান্স ওই ব্রাঞ্চের জন্য পার্টিকুলারলি, মানে ওই রাস্তাটার জন্য, তাহলে এখানে ড্রপ কত হবে 32 মাইনাস 0/2, 32 মাইনাস 0/2 করলে কত হবে 16 অ্যাম্পিয়ার। ও হো হো কি মজা, কে কোথায় চলে যাচ্ছে আবার, 16 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে কি শিখলাম, ঢুকেছিল কত কারেন্ট এই রাস্তাটা দিয়ে 18 অ্যাম্পিয়ার, ওটা দিয়ে বেরোচ্ছে কত কারেন্ট, যাচ্ছে কত কারেন্ট 16 অ্যাম্পিয়ার, তার মানে 2 অ্যাম্পিয়ার কোথায় গেছে ভাই সাহেব, গায়েব তো হয়ে যায়নি, কোথায় গেছে, ও সি থেকে ডি তে নেমে গিয়েছে 2, আর 2 নেমে গিয়ে এদিক থেকে কত ঢুকেছিল 6 আর 2 মিলিত হয়ে কত যাবে এদিক দিয়ে 8 অ্যাম্পিয়ার যাবে, গিয়ে এখানে যাবে 8, এখানে কত হলো 16, আবার 16 আর 8 মিলিত হয়ে কত হবে 24, প্রথমেই বলেছিলাম কত কারেন্ট বেরিয়েছিল ব্যাটারি থেকে 24, তাহলে আবার কত 24 আবার বাড়ি চলে আসবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একদম পাক্কা। আরেকটা ভাবে করতে পারি, এখান থেকেও বের করতে পারি আমি, অনেকে যদি বলে না স্যার এখান থেকে ভেবে দেখবো কত কারেন্ট যাচ্ছে, তো দেখো ভাই কি আছে, এদিকে কারেন্ট কত হবে, এর ড্রপ বাই রেজিস্ট্যান্স, ড্রপ কত 32 মাইনাস 0/4 8 অ্যাম্পিয়ার। আরে খাপে খাপ বসতে বাধ্য, মিললো 8 অ্যাম্পিয়ার ওখানে,
কি করে হয়েছিল আমি কিভাবে দেখালাম যে ওখান থেকে 2 এলো, এখান থেকে 6, 6 আর 2 মিলে গিয়ে কত হলো 8। আর আমি যদি ডাইরেক্ট এখান থেকে ড্রপ দিয়ে বের করি তাহলেও আনসার কত আসবে 8। বা কেউ যদি এইভাবে ভাবে যে স্যার এটা দিয়ে 6 যাচ্ছিল, ঢুকে এদিকে কত ঢুকেছিল 6 আর বেরোচ্ছে কত 8, দুম করে তো কারেন্ট আর বেড়ে যেতে পারে না, নিশ্চয়ই কি হয়েছে মাঝখান দিয়ে কত আসতে হয়েছে 6 এর সঙ্গে 2 মিলিত হয়ে তবে কত হয়েছে 8 হয়েছে। তাহলে মিডলটা দিয়ে কত কারেন্ট আসবে 2 অ্যাম্পিয়ার। নিট 2025 এর কারেন্ট ইলেকট্রিসিটির এই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তো প্রবলেম কি বলছে দেখতেই পাচ্ছ ডায়াগ্রামে, কি জিজ্ঞেস করেছে যে ব্যাটারির ভেতর দিয়ে মানে এই ব্রাঞ্চটা দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেটা করার জন্য দেখে লোকজন তো ভয় টয় পেয়ে গেছিল যেটুকু খবর পেলাম, বাট আমি যদি একটু ছোট্ট করে মডিফাই করে দিই না তাহলে লোকে চিনতে পারবে স্যার এটা সেই সার্কিট। ইয়েস মেরে দোস্ত, তো দেখা যাক আমি ছোট্ট করে মডিফাই করে বানাচ্ছি এটা। তো এটাকে যেমন আছে রাখলাম, এখানে যেমন আছে এর সাথে কোনো ছেড়ছাড় নয়, একেও কিছু করলাম না, এখানেও কিছু করলাম না। এবার এখানে যেমন আছে ব্যাটারি দিয়ে দিলাম, ভ্যালু ট্যালু কত ছিল এটা বোধহয় 1/3, এটা কত আছে 5.5 তাই তো 5.5, 5.5 কে লেখার দরকার নেই 5.5ই রাখছি, 5.5 ওম আর উপরে কত আছে 1.5 ওম। তো এটা ভাই সাহেব আমার বলার অপেক্ষা রাখে না এই তিনজন কিসে আছে, এই তিনটা হ্যাঁ ব্যাটারি আগে পরে যায় আসে না, এটা কিন্তু ফ্যাক্ট। একটা পার্টিকুলার ব্রাঞ্চের জন্য ব্যাটারিকে আগে লিখলাম কি রেজিস্ট্যান্সকে উপরে রাখলাম, ইট ডাজন্ট ম্যাটার, কারণ ড্রপ একই থাকে। তো এই জায়গাটার মধ্যে আমি একটু কায়দা মারবো আর কি। কায়দাটা কিভাবে মারবো বেসিক্যালি দেখে নাও ভালোভাবে। আমি যদি এটাকে এরকম ভাবে সার্কিটটা বানাই, কারণ কি কোনো দুঃখ আছে, আমি কোনো চেঞ্জ করলাম না, এটা যেমন আছে বি নাম দেওয়া আছে দিয়ে দিলাম, এর নাম কত ছিল ই আছে তাও দিয়ে দিলাম। কারণ ভাই সাহেব এটা তো এটা একটা তো একই তো ব্যাপার, তার দিয়ে জয়েন করা আছে মানে আমি দুটোকে যদি জয়েন করে দিই এরকম ভাবে লাগিয়ে দিই মুখটা, এই দুটোকেও যদি চিপে দিই দিয়ে এরকম ভাবে যদি দুমড়ে দিই দুই সাইড দিয়ে তাহলে তো এরকম ভাবে ফুলে যাবে এটা। তাহলে মাঝে কত আছে, মাঝে কত থাকবে, এই জাংশনটা হবে ডি আর এই জাংশনটা হবে এ। দেখো একদম পারফেক্ট, আর কিছু নেই। এখানে কত আছে 5, ওদিকে কত আছে 2.5 আর এদিকে নিচে কত আছে, এদিকে আছে 3 আর এদিকে কত আছে, এদিকে আছে 1.5 আর মিডিলটাই কত ছিল 6। তো ভাই সাহেব বেহেন সাহেব কুচভি, এটা সব থেকে ইজি, চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা হুইস্টন ব্রিজের মতো দেখতে। অনেকে বলে স্যার এরকম তো ছিল, মাঝখান দিয়ে তো ছিল হুইস্টন ব্রিজ, তো স্যার আমরা এরকম ভাবে পড়েছি, এরকম তো হয় স্যার হুইস্টন ব্রিজ এরকম দিকে থাকে। তো ভাই সাহেব তখন ব্যাটারিটা কি থাকে, ব্যাটারিটা এভাবে লাগানো থাকতো, তখন এটা মিডিল দিকে হতো। আর ব্যাপারটা একই, যেটাতে ওই R5 নামক যে রেজিস্টার ও যেটাতে থাকবে মানে যে দুটো এন্ডে থাকবে তার বিপরীত এন্ডে যদি ব্যাটারি থাকে তাহলে কি ভাবতে পারি আমরা ওটা একটা হুইস্টন ব্রিজ। দেখো এখানে এটাই আছে, এটাকে ঘুরিয়ে দিয়েছে এরকম ভাবে। একটা জিনিসকে ঘুরিয়ে দিলে যদি চিনতে না পারো তাহলে তো কেউ যদি পছন্দ মতো ড্রেস চেঞ্জ করে তাকে তো জীবনে খুঁজেই পাবে না ভিড়ের মধ্যে থেকে। এটাই তো রয়েছে, একই তো জিনিস ভাই সাহেব, চাপ নেওয়ার কোনো কারণ নেই, সস্তার জিনিস একদমই এরকমটাই এটা। তো ঘুরিয়ে দিলে তো তার মিনিং বদলে যাবে না, মানুষটা তার বদলে যাবে না না ঘুরিয়ে দিলে। তো ঠিক আছে, তো এটা দেখা যাক এবার হুইস্টন ব্রিজ নাকি। হুইস্টন ব্রিজের জন্য কি কনসেপ্ট স্যার, আমরা তো জানি R1/R2 = R3/R4, ঠিক আছে ফাইন, বাট অত চাপ করে রেশিও করে সময় নষ্ট করার কি মানে। সিম্পল বিপরীত যে বাহুগুলো আছে, অপোজিট যে সাইডগুলো আছে ওদের প্রোডাক্ট করবো আমরা। তো ওদের প্রোডাক্ট যদি সেম থাকে তাহলে কি বলবো, ইট ইজ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। আর যদি সেম না থাকে তাহলে কি বলবো, আনব্যালেন্সড। অ্যান্ড ইউ নো ব্যালেন্সড হলে কি হয়, এই মাঝেরটা দিয়ে কোনো কারেন্ট পাস করে না, আর আনব্যালেন্সড হলে কি হবে তখন ওটা দিয়ে কারেন্ট যাবে। তো সেটাকে আমরা সলভ করার, যদিও সেটা এই টপিকে ইনক্লুড নয়, তো আমরা সবার প্রথমে দেখে নিই যে ব্যালেন্স কি আনব্যালেন্স। তো অপোজিট সাইডে কত আছে 5 আছে আর 1.6, তাহলে 5 × 1.5 6 না, তাহলে 1.5 করলে কত হয় 7.5। তাহলে এদের যা প্রোডাক্ট আছে 7.5 আর এটাও কত হবে, ও হো কি মজা, 3 × 2.5 এটাও কত আসলো 7.5। তাহলে কি বুঝলাম, যারা রেশিও নিয়ে করে তারা রেশিও নিয়ে করবে, একই আনসার আসবে ভাই সাহেব। আর ইজি হয় কোনটা নিয়ে, এই সাইডের প্রোডাক্ট আর এই সাইডের প্রোডাক্ট, মানে অপোজিট সাইডগুলোর যদি প্রোডাক্ট সেম হয় তাহলেই কি হয়ে যাবে ওটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তো তাই হয়েছে এই ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝলাম যে মাঝেরটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, তো যার কোনো এহমিয়ত নেই, যার কোনো ভ্যালু নেই, তাকে রাখা না রাখা দুটোই সমান। স্বার্থের দুনিয়া আজকালকার দিনের, যার কাজ ফুরিয়ে যাবে তাকে কি করে হাঁটিয়ে দেবে, তাকে আর পাত্তাই দেবে না, ফোনও করবে না। যতদিন দরকার ছিল ততদিন রেখেছিল, দরকার মিটে গেছে, আউট অফ মাইন্ড হয়ে গেছে। তো এখানে 6 এর ভেতর দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, যেহেতু এটা একটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ, তাহলে কি হবে ওকে রাখা না রাখা দুটোই সমান, তো ওকে সরিয়ে দেওয়া হলো। তো এখন যদি ওকে সরিয়ে দেওয়া হয়, আমি একদম তো মুছেই দিচ্ছি,
একদম মুছে সরিয়ে দেওয়া হলো, ওকে নেই আর ওখানে খতম, বাই বাই, টাটা হয়ে গেছে। তাহলে এটা যদি হয়ে যায়, এবার ধরো এখান থেকে যে কারেন্ট আসবে ব্যাটারি থেকে এখান থেকে কিছু একটা কারেন্ট আসবে, আমি জানি না কত আসবে, যে কারেন্ট আসবে এটা দিয়ে যে কারেন্ট যাবে, এটা দিয়ে সে একই কারেন্ট যাবে। আবার এটা দিয়ে যদি I1 ধরে নিচ্ছি I1, তাহলে এটা দিয়েও I1, এটা দিয়েও কত I1। আর আমরা কি জানি, কারেন্ট যদি সেম থাকে তাহলে তারা সিরিজ কম্বিনেশনে হয়, আর কারেন্ট যদি আলাদা হয়, যদি এন্ড গুলো সেম থাকে তাহলে তারা প্যারালাল কম্বিনেশনে হয়। তাহলে এটুকু আমি দেখে নিলাম যে 1.5 আর 2.5 এর জন্য কি আছে, কারেন্ট সেম আছে। কারেন্ট সেম আছে মানে ওরা কোন কম্বিনেশনে আছে, সিরিজ। সিরিজ মানে কি করব, পাতি দুটোকে আমি অ্যাড করে দেবো, পাতি। তাহলে 1.5 আর 2.5 কে অ্যাড করলে কত হয়, 4 হবে। তাহলে এই জায়গাটাকে আমি কি করব, মুছে দিয়ে কত লিখবো, একটা জাস্ট 4 ওহম বসিয়ে দেবো। কত করবো বস, এখানটাতে একটা আমি জাস্ট কত বসিয়ে দেবো, 4 ওহম বসিয়ে দেবো। একই রকম ভাবে এখানে ধরো I2 কারেন্ট ঢুকেছিল, এটা দিয়েও I2 কারেন্ট, এটা দিয়েও কত কারেন্ট, I2 কারেন্ট। তাহলে এদের দুজনের জন্য আবার কি আছে, কারেন্ট সেম আছে। তাহলে 3 আর 5 ও আবার কিসে আছে, 3 আর 5 ও আবার সিরিজে আছে। সিরিজে থাকলে কত হবে, 5 + 3 8 ওহম হবে। ওকে, তাহলে এটাকে মুছে দিয়ে কত লিখবো, একটা আমি 8 ওহম বসিয়ে দেবো। ও হো কি মজা। এই জায়গাটায় কত বসিয়ে দেবো, একটা 8 ওহমের রেজিস্টার। এবার তো আরো ইজি হয়ে গেল, দুজনের এন্ড গুলো কি আছে, সমান। এন্ড সমান হলে কি হয়, প্যারালাল কম্বিনেশন। আর দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে ফর্মুলা, এটা তো আমি বলবো ডাইরেক্ট মনে রাখার জন্য, প্রোডাক্ট করো আর সেই প্রোডাক্টকে ওদের সাম দিয়ে ডিভাইড করো। তাহলে কত হয়, বেসিক্যালি যারা খেয়াল নেই ফর্মুলা তারা কত করবে, 1/4 প্লাস 1/8 করে এলসিএম করে নেবে। আর যারা জানে এটা এখান থেকেই আসে, বেসিক্যালি প্রোডাক্ট করলে কত হবে, 8 × 4/8 + 4, এই এলসিএম করে আসবে, তার জন্য না চিন্তা করার কোনো কারণ নেই। 32/12, তো সিম্পলিফাই করলে কত হচ্ছে, 8/3। ওকে, তাহলে এই দুজনকে মুছে দিয়ে আবার কত লিখবো, এখানটায় মুছে দিয়ে ওই জাংশনটার অ্যাক্রসে কত লিখে দেবো, ওখানটায় লিখে দেবো একটা জাস্ট কত, 8/3। কত লিখবো এখানে, 8/3। এবার তো ভাই সাহেব খুবই ইজি হয়ে গেল। এবার একটাই সার্কিট হয়ে গেছে, এখানে I কারেন্ট, এর ভেতর দিয়েও I কারেন্ট, এর ভেতর দিয়েও I কারেন্ট, এর ভেতর দিয়েও একই কারেন্ট, সেম কারেন্ট। তো পুরো সার্কিট জুড়ে 4টে রেজিস্টারের ভেতর দিয়ে কি হচ্ছে, কারেন্ট সেম। তো কারেন্ট যদি সেম হয় তাহলে সেই সমস্ত রেজিস্ট্যান্স গুলো কোন কম্বিনেশনে থাকে, সিরিজ কম্বিনেশনে থাকে। তাহলে এখানে আমাদের 4 জন কিসে আছে, সিরিজে আছে। কে 4 জন, 8/3, 1/3, 5.5 আর 1.5। সবার প্রথমে এই দুটোকে অ্যাড করে নিই, তাহলে তো ইজি হবে। তাহলে 8/3 প্লাস 1/3 এলসিএম করলে কত হবে, 3 হবে এলসিএম, আর 9/3। ও হো কি মজা, 3 হয়ে গেল। আর 5.5 আর 1.5 অ্যাড করলে কত হয়, 5.5 আর 0.5 এর 6 আর 1 এ 7। তাহলে 3 ছিল, তার সাথে কত অ্যাড হবে, ওখানে ওদের দুজনের জন্য কত হলো, 7। ও ভাই সাহেব 10 ওহম হয়ে গেল, কি মজা। তাহলে রেজিস্টার কত হলো, এখন যদি এটাকে আমি ইকুইভ্যালেন্ট বানাই, এখন একদম সবথেকে ইজিয়েস্ট ব্যাপার হয়ে গেছে। ব্যাটারিটা কত আছে, 5 ভোল্টের। তাহলে ব্যাটারি আছে 5 ভোল্টের, আর সব কটাকে এই 4টেকে হাটিয়ে দিয়ে কত লিখবো, আমি এই 4টেকে হাটিয়ে দিয়ে কত লিখবো, সবগুলোর জন্য ইকুইভ্যালেন্ট যেটা পেলাম সেটা লিখে দেবো। কত পেলাম ইকুইভ্যালেন্ট, 10 ওহম। তো 4টে রেজিস্টারকে যেখানে যেখানে ছিল পুরোটাকে হাটিয়ে দিয়ে কি করব, পুরোটাকে হাটিয়ে দিয়ে কি করব, জাস্ট একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে দেবো, যার ভ্যালু কত হবে, 10 ওহম। আর ব্যাটারি কত হবে, 5 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে ভাই সাহেব, I = V/R। ভি কত আছে, 5/10 মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কত কারেন্ট যাবে পুরো এই ব্যাটারি দিয়ে, মানে এই সার্কিটটা দিয়ে। কোশ্চেন এটাই জিজ্ঞেস করেছে যে এই সার্কিটটা দিয়ে কত কারেন্ট যাবে, এগুলো জিজ্ঞেস করেনি কিন্তু। এগুলো করলে আবার কি, কোন ফর্মুলা মনে আছে, প্যারালালের কন্ডিশন কি করে বের করতে হয়, I1 = I2 = 1/R1 = 1/R2 দিয়ে ওই পার্টনারশিপ বিজনেস হতো না, দুজন বন্ধু টাকা লাগিয়েছে, এত টাকা এই রেশিওতে লাগিয়েছে, এত টাকা প্রফিট হলে কে কত করে ভাগ পাবে। তো সেই রকম ভাবে আবার কি করতে হবে, যে এটা দিয়ে স্যার কত কারেন্ট যাচ্ছে, এই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, ওই ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, ওগুলো পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে পারবো। বাট এখানে কোশ্চেন অত কমপ্লিকেটেড কিছু জিজ্ঞেস করেনি, পাসিং থ্রু দ্য ব্যাটারি মানে এই কারেন্টটাই জিজ্ঞেস করেছে, যেটা কিনা মোট কারেন্ট। আর মোট কারেন্ট কত বেরিয়েছে আমাদের, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে কারেক্ট অপশন কত হবে, 0.5 অ্যাম্পিয়ার। অপশন সি ইজ কারেক্ট। নিট 2025 এর অল্টারনেটিং কারেন্টের একটা প্রবলেম এখন আমরা সলভ করব। তো কোশ্চেন কি বলছে, একটা পার্ট দেওয়া আছে, টোটাল সার্কিটের একটা পার্ট দেওয়া রয়েছে, লেখাই আছে ইজ আ পার্ট। তো বের কি করতে হবে, এ অ্যান্ড বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। কারেন্ট কত ফ্লো করছে, দ্যাট ইজ অলসো গিভেন 2 অ্যাম্পিয়ার কারেন্ট এ থেকে বি এর দিকে যাচ্ছে। ওকে, তো কত কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার ফ্রম
A to B, আর তিনটে পার্ট আছে এখানে, বেসিক্যালি তিনটে কম্পোনেন্ট আছে। একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছি আমরা, একটা ব্যাটারি আছে, আর একটা কি আছে, রেজিস্ট্যান্স। তো এখানে কনসেপ্ট আছে ভাই সাহেব, যখন আমরা একটা ব্রাঞ্চ বা পার্টের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, তো রেজিস্ট্যান্স যখন থাকবে অলওয়েজ ড্রপ হবে। আমি তো বলে থাকি যে রেজিস্ট্যান্স হচ্ছে লুটনে वाली, তো সবসময় কি করবে, লুটে নেবে, পোটেনশিয়াল ড্রপটাকে কি করবে, নিয়ে নেবে, তো মাইনাস হবে। ওকে, আর ব্যাটারি হচ্ছে দুটো হতে পারে, লুটনে वाली और मदद करने वाली। সেটা ডিপেন্ড কিভাবে করছে আমি এক্সপ্লেন করব, ডোন্ট ওয়ারি। সাপোজ এরকম যদি হয় যে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে আর ব্যাটারি এরকম ভাবে রয়েছে, তো এখানে ইনিশিয়ালি কি আছে, মাইনাস, আর তারপরে কত আছে, প্লাস। তো মাইনাসকে প্লাস করছে মানে তো সাপোর্ট করছে না, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, যদি এটা 5 হয় তাহলে আমরা +5 লিখবো। ওকে, বাট যদি উল্টো করে থাকে, সাপোজ আমি এদিক দিয়ে যাচ্ছি, আমি না, কারেন্ট যাচ্ছে আর এরকম আছে, তো এখানে কি হবে, আগে ব্যাটারি লম্বা ডান্ডাটা কি হয়, পজিটিভ টার্মিনাল, আর এটা কত হয়, নেগেটিভ টার্মিনাল। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, মানে ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল, তার সাথে সময় কাটানোর পরে ধার হয়ে গেল, বাজারে ধার পড়ে আছে, তো কি করেছে, লুটনে वाली এই ক্ষেত্রে। তাহলে এখানে এই ক্ষেত্রে কি হবে, এর যা ভ্যালু হবে, যদি 10 হয় তাহলে কি লিখবো আমরা, -10। তাহলে এখানে মনে রাখতে হবে যে ব্যাটারি দু রকম হতে পারে, লুটনে वाली और साथ देने वाली या फिर मदद करने वाली। এই ব্যাটারি যেমন সাথ দেনে वाली +5, আর এটা হচ্ছে লুটনে वाली। কিন্তু রেজিস্ট্যান্স মানে অলওয়েজ হবে লুটনে वाली, দ্যাট ইজ I × R, ওর ড্রপ হবে। আর ইন্ডাক্টর বলে যে জিনিসটা আছে সেটা কিন্তু একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে দাদুর একটা কথা আছে না, সবকা সাথ সবকা বিকাশ। তো যদি এখানে কারেন্টের রেট যেখানে দেওয়া আছে কোশ্চেনে, যে অ্যাট দ্য ইনস্ট্যান্ট, হ্যাঁ, অ্যাট দ্য রেট অফ 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কারেন্ট ইনক্রিজিং, এই যে দেওয়া আছে এখানে, বাড়ছে, বাড়লে কি করবে, যারা বাড়ছে কি ট্যাক্স বসাও তাদের উপরে, ট্যাক্সের স্ল্যাব ফেলে ইনকাম কি করো, কমিয়ে নাও, টাকা নিয়ে নাও ট্যাক্সের রূপে, আর সেই টাকা নিয়ে কি করো, যারা মার্জিনাল পিপল বা যারা আন্ডার প্রিভিলেজ পিপল তাদেরকে হেল্প করো, মদদ করো তাদেরকে, তাই না? তাহলে কি হবে, যারা বাড়ছে তাদেরকে কি করবে, অপোজ করবে, কমিয়ে নেওয়া হবে, আর যারা কম আছে তাদেরকে কি করবে, সাপোর্ট করবে। তো এটা মাথায় রাখতে হবে এই কনসেপ্টটা। এই ক্ষেত্রে যেমন কি হচ্ছে, ডিআইডিটি কত আছে, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হবে, এটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো কারেন্টের চেঞ্জ, দ্যাট ইজ আমরা কি বলি ওটাকে, ডিআইডিটি। ডিআইডিটি কত হবে, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, বাড়ছে, বাড়ছে মানে কি করবে, আটকাবে, বাধা দেবে, অপোজ করবে, ঠিক আছে। আর যদি কমতো তাহলে কি হতো, সাপোর্ট করতো। তো এই ক্ষেত্রে কি রকম হবে ইন্ডাক্টরটা, এটা মানে এটা ব্যাটারির মতো করেই আমরা এটাকে ট্রিট করব। আর এটা সবাই আশা করি জানি যে ভিএল এর ফর্মুলা কত হয়, L × DIdt। তাহলে এল এর ভ্যালু কত দেওয়া আছে, 1, আর ডিআইডিটি মানে কি, কারেন্টের যে রেটটা, যে রেটে কারেন্ট বাড়ছে বা কমছে সেটা কত দেওয়া আছে, ওটা 1 দেওয়া আছে, তো 1 × 1। খুব সিম্পল জিনিস হয়ে গেল, এটা 1 আনসার আসলো। এবারে এই 1টাকে লিখবো কিভাবে, ভিএলটা কি হবে, প্লাস মাইনাস হবে নাকি মাইনাস প্লাস হবে। তো তার কনসেপ্টটা যেটা আমি বললাম, এই ক্ষেত্রে কি হচ্ছে, ইনক্রিজিং। ইনক্রিজিং মানে কি, বাড়ছে, বাড়লে তাকে কি করবে, কমাবে। কমানো মানে কি হবে, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে, ওকে কমাতে হবে। কমানো মানে ব্যাটারি কিভাবে লাগাবো, তাহলে ওই ব্যাটারি না, ইন্ডাক্টরকে একটা ব্যাটারির মতো করে ভাববো। তাহলে ওর জন্য যে ব্যাটারিটা হবে সেটা কিভাবে হবে, বাধা দেবে। বাধা দেওয়া মানে কি, লম্বা ডান্ডাটা এদিক দিয়ে হবে আর ছোট ডান্ডাটা কি হবে, এদিক দিয়ে হবে। আর এটা কত লিখবো, ভিএল, যার ভ্যালু আমরা কত বের করলাম, 1। তো এবার আশা করি বুঝতেই পারছো। তাহলে প্লাস থেকে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, প্লাস থেকে মাইনাস হচ্ছে, প্লাস থেকে মাইনাস হচ্ছে মানে কি হবে, নেগেটিভ দিয়ে লিখবো আমরা, মাইনাস ভিএল লিখবো। তো শুরু করি, এ পয়েন্ট থেকে শুরু করবো, চলো। তাহলে ভিএ প্রথমে লিখলাম, ওকে। এরপরে কে আছে, ইন্ডাক্টর। তাহলে ওর ড্রপটা কিভাবে লিখবো, প্লাস বা মাইনাস কার উপরে নির্ভর করছে, ইনক্রিজিং মানে বাড়ছে, তাকে কি করতে হবে, কমাবে। কমানো মানে কি হবে, প্লাস থেকে মাইনাস, তাহলে মাইনাস ভিএল। তাহলে মাইনাস ভিএল, আর ভিএল এর ভ্যালু কত করলাম আমরা, 1 করলাম, ওকে। ইন্ডাক্টরের কাজ হয়ে গেল। নেক্সট এই ব্যাটারিটা, এই ব্যাটারিটা কোনটা, এর মতো নাকি এর মতো, লুটনে वाली या साथ देने वाली, সেটা ডিপেন্ড করবে পোলারিটির উপরে। প্রথমে কি আছে দেখো, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তাহলে ফার্স্টে কি আছে, লম্বা ডান্ডা মানে পজিটিভ, তারপরে কি আছে, নেগেটিভ। তো প্লাস কে মাইনাস করছে, ভালো কিছু ছিল মানে ব্যাংক ব্যালেন্স পজিটিভ ছিল, তাকে কি করে দিচ্ছে, নেগেটিভ করে দিচ্ছে, তার মানে লুটছে ভাই। তাহলে এটা কত লিখবো, -5, ওকে। এবারে কে আছে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তো অলওয়েজ, কারেন্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার, কোশ্চেনে বলা আছে কারেন্ট কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার। তাহলে এর ড্রপ কত হবে, I × R, তাহলে 2 × 2, 4। তাহলে রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ কত হচ্ছে, 4। এবারে 4 কি হবে, আমি যেটা বললাম, রেজিস্ট্যান্স কখনো মদদ করনে वाली হয় না, সবসময় কি হয়, লুটনে वाली হবে। ওটা অলওয়েজ কি দিয়ে লিখবো, মাইনাস দিয়ে লিখবো। মানে মাইনাস কত হবে তাহলে, 2 × 2, যেটাকে 4 লিখলাম আমি,
আর ফাইনালি এভাবে যেতে যেতে কোথায় পৌঁছে গেলাম, বি পয়েন্টে, ইকুয়ালস টু কত লিখবো তাহলে, ভিবি। ওকে, তাহলে এবার কত আসছে আমরা ইজিলি দেখতে পাবো, VA -1 -5 -4 ইকুয়ালস টু ভিবি। ভিবিটাকে এবারে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে VA মাইনাস ভিবি, দ্যাট উড বি ইকুয়াল টু উইথ 5 আর 4 9 আর 1 10 +10, উপরে গেলে +10। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো, VAB হয়ে গেল +10, VAB হয়ে গেল +10। আনসার কোনটা আছে, অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, নিট 2025 এর অল্টারনেটিং কারেন্ট থেকে এলসিআর সার্কিট রিলেটেড এই প্রবলেমটা এখন আমরা সলভ করব। তাহলে প্রবলেম কি বলছে, যে 220 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই আছে, ওর মধ্যে একটা রেজিস্টার আছে, একটা ইন্ডাক্টর আছে, আর একটা কি আছে, ক্যাপাসিটার আছে, কারণ এলসিআর এর কম্পোনেন্টই তো তাই হয়, এলসিআর। তো সবার প্রথমে আগে বানিয়ে নিই, এল মানে একটা কি থাকছে, ইন্ডাক্টর থাকছে, তাই তো। সো দিস ইজ আওয়ার ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার থাকবে আর একটা কি থাকবে, আর থাকবে। ওকে, এদেরকে কানেক্ট করবো ডিসিতে না ভাই সাহেব, একটা এসিতে, ওই জন্য বলা আছে। কত দেওয়া আছে, 220 ভোল্ট অ্যাট 50 হার্টজ। তাহলে এটার ফ্রিকোয়েন্সি, এটা আমাদের এমনিতে ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি তাই হয়, 50 হার্টজ হয়, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়, 220 ভোল্ট। ওই জন্য প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের গায়ে কিন্তু তা লেখা থাকে। তো এটা কিন্তু পিক নয়, এটা হচ্ছে আরএমএস ভ্যালু বেসিক্যালি ভাই সাহেব। এটা যারা পড়েছে থিওরি ডেফিনেটলি সবাই জানে, এটা বলার কিছু নয়। 220 ভোল্টটা হচ্ছে আরএমএস ভ্যালু, অ্যান্ড ফ্রিকোয়েন্সি কত বলা আছে, 50 হার্টজ, তাই তো। ওকে, এবার এদের কিন্তু নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, লোকে ভাবে রেজিস্ট্যান্সের স্যার রেজিস্ট্যান্স থাকে, আবার ইন্ডাক্টর, ক্যাপাসিটার, ইয়েস এদেরও রেজিস্ট্যান্স থাকে, কারণ কারেন্ট ফ্লোকে সবাই অপোজ করে। তো রেজিস্টারের যে পার্সোনাল রেজিস্ট্যান্স, সেটা তো কোয়েশ্চেন আই থিঙ্ক দেওয়াই আছে, কত দেওয়া আছে, আর রেজিস্টার অফ 20 ওম, তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে কত পেলাম, 20। আর ক্যাপাসিটার অফ রিঅ্যাক্টেন্স, হ্যাঁ ওটাকে ওই জন্য বলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, যে ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স কাইন্ড অফ, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এক্সসি। এক্সসি কত আছে ভাই সব, 25 ওম। ওকে, দেখো ইউনিট পর্যন্ত সেম আছে, ওম, কারণ ওম কিসের একক, রেজিস্ট্যান্সের একক না। অ্যান্ড দ্য ইন্ডাক্টর অফ রিঅ্যাক্টেন্স 45, তো এক্সএল, ইন্ডাক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এক্সএল ইকুয়ালস টু 45 ওম। তাহলে এই তিনটে আমরা পেয়ে গেলাম। বের কি কি করতে বলেছে, দ্য করেসপন্ডিং কারেন্ট ইন দ্য সার্কিট। ওকে, উই উইল ডু দ্যাট, অ্যান্ড দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তো এখানে ফেজ অ্যাঙ্গেলের ব্যাপার নিশ্চয়ই তোমরা পড়েছো, জানো, থিওরি তো এখানে আর এক্সপ্লেন করবো না। তো দুটো জিনিস হয়, একটা কথা আমি তো সবসময় একটা কথা বলি, সিসিএল ক্যাপাসিটারে কে লিড করে, কারেন্ট লিড করে, ঠিক আছে। তাহলে ইন্ডাক্টরে কে লিড করবে, ভোল্টেজ লিড করবে, কিন্তু এখানে তো পিওর নেই। তাহলে এখানে এবার দেখতে হবে এখানে কে ডমিনেন্ট বেশি, কে বেশি, কার অকাত বেশি, এখানে ক্যাপাসিটারের অকাত বেশি নাকি ইন্ডাক্টরের অকাত বেশি। ডেটা দেখি বুঝতে পারছি, এটা 25 আছে আর এটা কত আছে, 45। তো কে বেশি অকাতওয়ালা, কার বেশি অকাত, ইন্ডাক্টরের অকাত বেশি। তাহলে এখানে কি আমরা শিখলাম, ক্যাপাসিটারে কারেন্ট লিড করে, তাহলে এখানে কার অকাত বেশি, ইন্ডাক্টর। তাহলে ইন্ডাক্টরে কি হবে, ভোল্টেজ লিড করবে। তো অ্যাঙ্গেল যেটা হবে, কারেন্টকে আমরা সবসময় কোথায় রাখি, এক্স অ্যাক্সিস বরাবর রাখি, আর ভোল্টেজকে যেহেতু এটা মিক্সড আপ আছে, ও লিড করবে কিন্তু 90 ডিগ্রিতে লিড করবে না। কততে লিড করবে কিছু জানি না, যে অ্যাঙ্গেলে লিড করবে সেটাকে আমরা কি বলি, ফেজ অ্যাঙ্গেল বলি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সিসিএল ক্যাপাসিটারে কারেন্ট লিড করে, আর ইন্ডাক্টরে কে করবে, ভোল্টেজ করবে। আর এখানে কি করে বুঝলাম যে ইন্ডাক্টরে লিড করবে, কারণ ভ্যালু দেখে বুঝতে পারছি, এক্সএল এর ভ্যালু কত আছে, 45, আর ক্যাপাসিটারে কত আছে, 25। তো কার হ্যাসিয়ত, কার আহমিয়ত বেশি, ইন্ডাক্টরের আহমিয়ত বেশি। তাহলে ইন্ডাক্টরের জন্য যেটা হয় এই সার্কিটের ক্ষেত্রে তাই হবে। তো এখানে কি হবে, ভোল্টেজ লিড করবে, কত অ্যাঙ্গেলে লিড করবে, অ্যালফা অ্যাঙ্গেলে। এই অ্যালফাকে রিপ্রেজেন্ট করার আর একটা তারিকা আছে, সেটা আমরা কিভাবে করব। তো আমরা এভাবে বেসিক্যালি, যদি যারা ফেজ অ্যাঙ্গেল জানে, ফেজার জানে, তারা বুঝতে পারবে যে এভাবে আমরা এখানে কাকে দেখাই, আর কে এদিকে দেখানো হয়, এদিকে আমরা কাকে দেখাই, এক্সএল কে দেখাই, আর তলায় কাকে দেখাই আমরা, এক্স সি কে। তো আর এর ভ্যালু কত আছে দেখতেই পাচ্ছ, 20। এটা কত আছে, এক্সএল কত আছে, 45, আর এক্সি আছে 25। এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে কত, 45। ওকে, তাহলে এবার বড় কোনটা, এক্সএল বড়, যেভাবে আমরা করি, এটা এদিকটা বড় এদিকটা ছোট, তো জুড়লে কত হবে, ভেক্টর ওয়াইজ জুড়লে 45 থেকে 25 কে আমরা কি করব, সাবট্রাক্ট করে দেবো, মানে এরকম হবে জিনিসটা। ওকে, এদিকে থাকবে রেজিস্ট্যান্স, যার ভ্যালু কত আছে, 20, আর এটাকে কি লিখবো, হুইচ, এখানে অ্যাকচুয়ালি সার্কিটটাতে কি আছে, এক্সএল গ্রেটার দ্যান এক্সি। তাহলে বড়টার দিকে হবে নেটটা, তাহলে এখানে কত হবে, এক্সএল মাইনাস এক্সি, এক্সএল মাইনাস এক্সি, যার ভ্যালু কত হবে, 45 মাইনাস 25, 45 থেকে 25 বাদ দিলে কত হয়, 20। ওকে, তাহলে এদের দুজনের যে অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, বেসিক্যালি যে রেজাল্টেন্ট হবে, জেড দিয়ে ডিনোট করি, ওটাকে আমরা ইম্পিডেন্স বলি। এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা কমন সেন্সে বুঝতে পারা যাচ্ছে, আলফা দিয়ে, মানে একই ব্যাপার। তাহলে আলফাকে দুটো ভাবে বের করতে পারি, আই এর সাথে ভি এর অ্যাঙ্গেল বলাও যা,
এক্সএল মাইনাস এক্সি আর আর এর মধ্যে যে রেজাল্টেন্ট ইম্পিডেন্স যেটার নাম জেড দিয়ে যেটাকে আমরা ডিনোট করি, তার সাথে আর এর যে অ্যাঙ্গেল হরাইজন্টালের সাথে সেটা দিয়ে প্রকাশ করাও তাই। তাহলে জেড এর ভ্যালু কত হবে এখানে ইম্পিডেন্স? যেহেতু 90 ডিগ্রি আছে, সব থেকে সোজা ভাই ভেক্টর এডিশনের জন্য সব থেকে বেস্ট মেথড আন্ডার রুট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে কত হবে? জেড হবে আন্ডার রুট মানে এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার, মানে এই ক্ষেত্রে লিখছি না আমি 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার কত হয়ে গেল? জেড এর ভ্যালুটা হয়ে গেল 20√2। ঠিক আছে, তাহলে অ্যালফা পাইনি কিন্তু আমি জেড পেলাম। জেড কি লাগবে এখানে? দেখছি আমি সেটা। আচ্ছা অ্যালফা লাগবে তাই তো? অ্যালফা বের করা তো ভাই সব থেকে ইজি, পাতি ট্যান লাগিয়ে দিলেই হবে। ট্যান অ্যালফা কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস, এখানে পারপেন্ডিকুলার কত আছে 20, বেসে কত আছে 20, 20 20 খতম, কত হয়ে গেল 1। তাহলে ট্যান অ্যালফা 1, তাহলে অ্যালফার ভ্যালু কত হবে? ট্যান অ্যালফা 1 হলে অ্যালফার ভ্যালু হয় 45 ডিগ্রি। তো এটা আমি পেয়ে গেলাম, এই অ্যালফা একই জিনিস। তাহলে এখানে ভোল্টেজ কত অ্যাঙ্গেলে লিড করছে কারেন্টের থেকে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করছে। করেসপন্ডিং কারেন্ট ইন দ্য সার্কিট এন্ড দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ। তাহলে একটা আনসার হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এটুকু বুঝে গেলাম 1 আর 3 হবে না, 2 আর 4 এর মধ্যে আনসার আসবে, 45 ডিগ্রি হবে। নেক্সট কি বের করতে বলেছে? কারেন্ট। এবার কারেন্ট বের করতে হবে আমাকে। কিছু বলা নেই মানে কোন কারেন্ট, যেহেতু বুঝতেই পারছো এসি ভোল্টেজটা কিছু বলা নেই মানে কোন ভোল্টেজ? আরএমএস ভোল্টেজ। তো কারেন্টও কি হবে? অবভিয়াসলি আরএমএস কারেন্ট হবে। আরএমএস কারেন্ট আমাকে বের করতে হবে। কারেন্টের কি ফর্মুলা? ওহমস ল অনুযায়ী I = V/R। বাট এখানে আমি কি লিখবো? ভি লিখবো কি আরএমএস লিখবো? যেহেতু আমি আরএমএস বের করছি, আরএমএস কারেন্ট বের করছি, শুনতে তো খুব মজা লাগে, আরে স্যার I = V/R, বাট অ্যাজ আই এম টকিং অ্যাবাউট আরএমএস কারেন্ট, তাহলে ইএমএফ বা ভোল্টেজ যেটা হবে সেটাকে কি নিতে হবে? আমায় আরএমএস নিতে হবে। আর এখানে রেজিস্ট্যান্স নেবো না। কি নেবো? যেহেতু তিনজন মিলেমিশে একাকার হয়ে আছে, ওই জন্য কাউকে পার্সোনালি ভাও দিলে চলবে না। এই পুরো সিস্টেমটার জন্য যে রেজিস্ট্যান্স, যেটাকে আমরা কি বলি? জেড, মানে ইম্পিডেন্স দিয়ে প্রকাশ করি, সেই ইম্পিডেন্স দিয়ে এটাকে আমায় কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে আই কত হবে? ইআরএমএস বাই জেড লিখবো এখানে আমরা। ওকে, তাহলে ইআরএমএস কত আছে? ইআরএমএস কত আছে? কোশ্চেনে বলাই ছিল 220 ভোল্ট। তাহলে 220 বাই জেড, জেড আমরা বের করলাম। ও কাজে লেগে গেল। তাহলে 20√2, তা 20√2 করলে 0 0 কেটে গেল, 2 11। তাহলে আনসার আসছে আমার 11/√2। 11/√2 মানে কত হচ্ছে? অ্যাপ্রক্স 1.4। √2 ভ্যালু 1 বলো, কি বলবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাচ্ছি চল। হ্যাঁ, তাহলে কত হবে? এটা হবে 11/√2। তো √2 ভ্যালু উই নো দ্যাট 1.414, 11/1.414, that would be around it would be around 7.8 ampere. It would be around 7.8 ampere. So we got our two answer. একটা হচ্ছে কত? কারেন্ট, RMS কারেন্ট 7.8 ampere, and the second thing is what? Phase angle. Phase angle that we got over there 45 degree. So option 2 is correct option for us. 7.8 ampere and 45 degree. NEET 2025 এর কারেন্ট ইলেকট্রিসিটির একটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করব, যেটা কি আছে ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর। তো একটা ওয়্যার আছে, আমি জানি না কি রকম বড় সড়ো ওয়্যার, ধরে নিচ্ছি এটা একটা লম্বা ওয়্যার আছে যার টোটালটা রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? আর দেওয়া আছে। ওকে, আর এটাকে কি করা হচ্ছে? পিস পিস করে কাটা হচ্ছে, 8টা পিস করা হয়েছে। তাহলে একটা পিস কত করতে হবে? তার জন্য আমাকে একটা ফর্মুলা লাগবে কিন্তু বস। তাহলে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্যান্সের কি ফর্মুলা? রেজিস্টিভিটি ইনটু লেংথ বাই এরিয়া ক্রস সেকশন। তো পিস পিস করে কাটলে কি চেঞ্জ হবে? রেজিস্টিভিটি তো মেটেরিয়ালের কোর প্রপার্টি, সেটা তো চেঞ্জ হবে না। আমি তো বলে থাকি মেটেরিয়ালের ডিএনএ হচ্ছে রেজিস্টিভিটি, ভাবার জন্য। বায়োলজি স্যারের কাছে সব বলার কোনো মানে হয় না, পেটাবে তাহলে। আর এরিয়া ক্রস সেকশন না, ওখানে তো কোনো ছেড়ছাড় করছি না। তো চেঞ্জ কোথায় হচ্ছে? লেংথ। তো ইনডিরেক্টলি আমরা কি বলতে পারি যে রেজিস্ট্যান্সটা হচ্ছে লেংথের সাথে প্রপোর্শনাল। যত লম্বা হবে রেজিস্ট্যান্স তত বাড়বে, যত ছোট ছোট হবে রেজিস্ট্যান্স তত কমবে। তো এখানে 8টা করে পিস কেটেছে, তার মানে একটা টোটাল যদি আর থেকে থাকে, তাহলে এখন একটা যে পিসগুলো পেলাম তার রেজিস্ট্যান্স কত হবে? R/8। সিম্পল, কারণ এলটা কত হয়ে যাচ্ছে? L/8। তো এখানে বসিয়ে দিলে কত হবে? নিউ যে প্রত্যেকটা পিসগুলো পাবো তাদের রেজিস্ট্যান্স কত হবে? 1/8 টাইমস করে হয়ে যাবে, মানে R/8 করে হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি এরকম ডাব্বা ডাব্বা দেখতে ভালো লাগছে না, কারণ এটা ছোট্ট ছোট্ট পিস করে সাবস্টিটিউট করে দিলাম। ব্যাপারটা একই, মানটা একই থাকবে, R/8 থাকবে। তো এই হচ্ছে সিনারিও। এবার কি করছে বলেছেন? ফ্রম দিস পিসেস 2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস আর মেড বাই অ্যাডিং 4 অফ দিস টুগেদার ইন প্যারালাল। আচ্ছা, তো 8টা টোটাল পিস ছিল, এরকম পিস একটা নয় 8খানা রয়েছে। তো 4টেকে কি করছে? প্যারালালে লাগানো হচ্ছে, তাই তো? মানে এরকম ভাবে 1 2
3 4 এই চারটাকে একসাথে লাগানো হলো। ওকে, তো সবার জন্য কি হলো, এন্ড গুলো সেম আছে। তারপরে কি করছে, এদের সাথে আবার চারটাকে লাগানো হচ্ছে, 1 2 3 4। ওকে, তো সিম্পল ব্যাপার একদম। এটা এ নাম দিলাম, এটা যদি বি নাম দিয়ে দিই, তাহলে একটা একটা ভ্যালু কত করে করে r/8, প্রত্যেকটা r/8 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 r/8। তাহলে এটাকে এই চারজন কিসে আছে, প্যারালালে আছে, তাহলে ওদেরকে কম্বাইন করে যেটা হবে আর এদেরকে কম্বাইন করেও বা যেটা হবে, সেই মানে তাদের সেই সিস্টেমটা যেটা পাবো আমরা, তারা দুজন আবার কিসে আছে, সিরিজে রয়েছে। তো এটা আমাকে এখন করতে হবে। তাহলে এখানে চারটে r/8 একসাথে আছে, তাহলে একসাথে কম্বাইন করলে আমরা কি পাবো, আমরা ফর্মুলা জানি 1/r ইকুইভ্যালেন্ট কত হয়, তাহলে 1/r/8, তাই না, 1/r, আর r নিজে কত, এখানে রেজিস্ট্যান্সটা নিজে r/8। তো আমি একবারে উল্টে দিচ্ছি, তাহলে উল্টে দিলে কত হবে, 8/r, চারটে আছে, তাহলে 8/r প্লাস 8/r প্লাস 8/r, দেখতেই পাচ্ছ r হবে এলসিএম, চারটে 8 আছে মানে কত হবে 32/r। তাহলে r ইকুইভ্যালেন্ট কত হবে আমাদের, ওটা কিন্তু উল্টে যাবে, কারণ 1/r ইকুইভ্যালেন্ট ছিল, তো উল্টালে বোথ সাইডকে উল্টাতে হবে, একদিকটাকে উল্টালে কি করে হবে, তাহলে r/32। তাহলে এখন আমি কি করব, এই পুরোটাকে নিয়ে কত করব, r/32, এটাও সেম ছিল, এখানের জন্য তাই হবে, এই চারজন মিলে কত হবে r/32। এখন যদি এন্ডে আমি বসিয়ে দিই, তাহলে এখানে একটা কত লাগাবো r/32, আর ওখানে আরেকটা কত লাগাবো r/32। এবার দেখতেই পাচ্ছি আমরা এই দুজন r/32 এর জন্য কি সেম আছে ভাই সাহেব, কারেন্ট সেম আছে। এন্ড উই নো দ্যাট কারেন্ট যদি সেম থাকে দুই বা তার বেশি রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, দেন ওই রেজিস্ট্যান্স গুলো কোন কম্বিনেশনে আছে, সিরিজ কম্বিনেশনে আছে। তো আর ইকুইভ্যালেন্ট আমরা আরামসে কত লিখবো, সিরিজ কম্বিনেশন মানে r/32 প্লাস r/32, মানে একবারে এলসিএম করতে পারি বা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত আসবে r/16। সো দিস ইজ দ্য আনসার। কার আনসার, এই সিস্টেমটার জন্য কাট করে যখন লাগানো হলো তার জন্য এটা আনসার হবে r/16 আছে। ইয়েস, অপশন 4 ইজ কারেক্ট অপশন। নিট 2025 এর ম্যাগনেটিজম থেকে একটা কোশ্চেন এখন আমরা সলভ করব, যেটা কি বলছে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু টু ডিফারেন্ট স্মল সার্কুলার কপার কয়েলস। তো একটা মানে ছোট কয়েল আছে আর একটা বড় কয়েল আছে, সেটা কি করে বুঝলাম, এই যে রেশিও দেওয়া আছে, একটা রেশিও কত, একটা 1:2, কত হবে জানি না, বাট এর যদি 1 মিটার হয় এটা তাহলে কত মিটার হবে ভাই, 2 মিটার। তো এটাকে আমি 1 বলছি, এটাকে 2 বলছি। এই রেডিয়াসটাকে যদি আমি r1 ধরি, এর রেডিয়াসটা কত ধরবো r2, তাহলে রেশিও হবে মানে r1/r2 হবে 1/2। ওকে, এন্ড কি করতে হবে আমাদেরকে, রেশিও বের করতে হবে ম্যাগনেটিক মোমেন্টে। ম্যাগনেটিক মোমেন্ট মানে আমরা কি জানি, ম্যাগনেটিক মোমেন্ট মানে ক্যাপিটাল এম দিয়ে যদি ডিনোট করি, সেটা কত হবে, কারেন্ট ইনটু এরিয়া। কার এরিয়া, যে কয়েলগুলো নিচ্ছি তার এরিয়া, আর কারেন্ট মানে কি, যে কয়েলটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তো সিম্পল ব্যাপার, এরিয়া মানে এখানে বুঝতেই পারছো কি কোন এরিয়া হবে, πr² হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট এটার জন্য সাপোজ I1 ধরে নিচ্ছি, I1 ধরার দরকারও নেই, কারণ দুটো দিক কি বলেছে কোয়েশ্চেনে, আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোয়িং, তো I1 I2 ধরতে হবে না, I1 হবে 2 অ্যাম্পিয়ার, I2 ও কত হবে 2 অ্যাম্পিয়ার। তো ম্যাগনেটিক মোমেন্ট m হলো, তো রেশিও বের করতে হবে আমাকে। তাহলে কত করব, এটার জন্য যদি m1 বলি, এর জন্য যদি m2 বলি, এটাকে যদি m1 বলি এর ম্যাগনেটিক মোমেন্ট কত বলবো m2, তাহলে এর এরিয়া কত হবে ভাই সাহেব, a1 হবে, এর এরিয়া কত হবে a2 হবে। আর কারেন্ট সেম বলা আছে, I1 I2 ধরার কোনো দরকার নেই, চাইলে ধরতে পারো, I1 = I2 হয়ে যাবে। তো কত দেওয়া আছে সেটা আবার 2 অ্যাম্পিয়ার দেওয়াই আছে, তাহলে m1 কত হবে, ফর্মুলা কি I × πr²। তাহলে এটার জন্য হবে I × πr², কার জন্য, 1 এর জন্য হবে, ফার্স্ট লুপটার জন্য, আর তারপরেরটার জন্য তাই হবে I × πr², কার জন্য ভাই সাহেব 2 এর জন্য। এবার এখানে আবার πr² কেটে স্যার 1 হবে এরকম ভাবার কোনো কারণ নেই, আমি আলাদা করে তলায় সাবস্ক্রিপ্টে দেওয়া আছে কিন্তু। ওকে, তাহলে কারেন্ট কি আছে, প্রথমে একটা কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার, পাইটা কিছু করার নেই, কনস্ট্যান্ট টার্ম, রেডিয়াস, ওটাকে আমি ফার্স্ট এটা রেডিয়াস কত নিয়েছি r1, তাহলে এটা কত হয়ে যাবে r1²। আর এরও কারেন্ট আছে 2, পাইটা পাই থাকবে, আর এর রেডিয়াস কত ধরেছি আমরা r2, তার স্কয়ার। এবার 2π কেটে গেল, তাহলে এটা কত লিখবো আমরা, r1/r2 কে একসাথে রেখে একদম হোল স্কয়ার দিয়ে দিলাম। ওকে, আর r1/r2 কত ছিল ভাই সাহেব, এটা কোশ্চেনে দেওয়া আছে 1:2, মানে কত হবে 1/2 তার হোল স্কয়ার করলে কি হবে 1²/2², তাই তো, তাহলে 1/4, মানে রেশিও হয়ে যাবে 1:4।
ওকে, তাহলে m1 is to m2 মানে দুটো কয়েলে ম্যাগনেটিক মোমেন্টের রেশিও হবে 1:4। দিস ইজ ইওর আনসার। অপশন বি ইজ কারেক্ট অপশন। খেয়াল রাখতে হবে এটাকেও কিন্তু 4:1 আছে, খেয়াল করবে কোনটা আগে কোনটা পরে। কোশ্চেন যেমন যেমন দেওয়া আছে তেমন, রেশিও আগে 1 তারপরে 2 আছে, তো এখানেও কিন্তু m1 is to m2 হবে। ইউ নিড টু রিমেম্বার দিস। নিট 2025 এর ক্যাপাসিটর রিলেটেড একটা প্রবলেম এখন আমরা সলভ করব। প্রিসাইসলি এটা ক্যাপাসিটর বলবো নাকি ইএম ওয়েভের কোশ্চেন বলবো আই ডোন্ট নো, বাট ঠিক আছে, ভালো ঠিকঠাক কোশ্চেন এটা। তো কি আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, বুঝতেই পারছো প্লেট আমরা যেটা নর্মালি বইয়ে যেটা রয়েছে প্যারালাল প্লেটের মধ্যে সেগুলো কি থাকে, স্কোয়ার প্লেট থাকে বা রেক্ট্যাঙ্গুলার প্লেট থাকে, বাট এখানে কি বলেছে সার্কুলার প্লেট। তো তাতে কি যায় আসে ভাই, সার্কুলার বললো স্কোয়ার বললো, কনসেপ্ট শেখাটা ইম্পর্টেন্ট, উঠে যায় কেন এটা। ঠিক আছে, তো সার্কুলার প্লেট। ওকে, সো এটা একটা সার্কুলার প্লেট নিলাম, এখানে ধরো প্লাস প্লাস প্লাস, আর এই প্লেটে কত আছে বুঝতেই পারছো, মাইনাস মাইনাস মাইনাস, তাই তো। এবার এদেরকে কানেক্ট করা হয়েছে একটা, তো ব্যাটারি দিয়ে বোধহয় কানেক্ট করেছে। আমরা কনসেপ্ট কি জানি, ধুম করে একদম চার্জ হয়ে যায় না, ধীরে 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 চার্জ হয়, তাই না। ডিকিউ 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 অ্যামাউন্ট করে করে যেতে যেতে চার্জ হয়। তো কারেন্ট প্রথমে শুরুর দিকে কি থাকে, কারেন্ট ফ্লো করে, তো তারপর যখন স্টেডি স্টেট অ্যাচিভ করে যায় তখন কত হয়, কারেন্ট শূন্য হয়ে যায়। এগুলো ক্যাপাসিটর পড়েছো মানে বেসিক অ্যাসাম্পশন জানো, বেশি কিছু বলার কিছু নেই। আর একটা জিনিস এখানে জানা দরকার আছে, যেটা বেসিক্যালি ইএম ওয়েভে হয়তো পড়েছো, যে ম্যাক্সওয়েল যে আমাদের ভাইসাব ছিলেন, ভাইসাব না ম্যাক্সওয়েল সাব যিনি ছিলেন আর কি, প্রথমে তো ছিলেন অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ার সার্কুইটাল ল আমরা কি পড়েছি, যে B.dl একটা লুপের জন্য কত হয়, মিউ নট আই। বাট ম্যাক্সওয়েল দাদু কি বলেছিলেন, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল নয় কিন্তু, ম্যাক্সওয়েল দাদু বললেন যে না 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 এটা ঠিক হচ্ছে না, এটা মানা যাচ্ছে না, কারণ এখানে যে কারেন্ট বলা আছে এটা শুধুমাত্র কন্ডাকশন কারেন্ট। বাট ক্যাপাসিটারের ব্যাপারটা একটু গল্পটা জানা দরকার আছে। তো ম্যাগনেটিজমের কনসেপ্ট কি, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের আশপাশে কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে। হ্যাঁ স্যার থাকে, তো এনি যে কোনো দূরে আমি যাই না কেন ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো এটা যেমন একটা কি কন্ডাক্টিং ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার, তো এখানে দাঁড়ালে কি হবে, পাবো আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পাবো, সেই গোল গোল মতো মনে পড়ছে, যেদিকে কারেন্ট যায় সেদিকে থামকে রাখতে হয়, ফিঙ্গারগুলোকে কার্ল করতে হয়, তাহলে আমরা কি পাই, ম্যাগনেটিক ফিল্ড পাই। বাট এখানে যদি আমি একটা কোনো পয়েন্ট নিই, তো মনে কি হচ্ছে যে না ক্যাপাসিটারের মাঝে তো কোনো এমন নয় যে তার দেওয়া থাকে, না ক্যাপাসিটারের মাঝখান ফাঁকা থাকে, আর থাকলেও কি থাকে, ডাইইলেকট্রিক ভরা থাকে। তো এমন তো নয় যে তার দেওয়া আছে কারেন্ট ফ্লো করছে। বাট বাস্তবে কি দেখা গেল, যে ক্যাপাসিটারের যদি এইরকম জায়গাটা করে, এরকম উপরটাতে, ওরকম জায়গাতে যদি কোনো একটা পয়েন্ট নিই, ওখানেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্স রয়েছে। এটা হচ্ছে আজুবা, বাস্তবে তো থাকা উচিত ছিল না, কারণ এর ভেতরে তো কোনো তার নেই, কারেন্ট ক্যারিং কোনো ওয়্যার তো নেই, ফিজিক্যালি তো এক্সিস্ট করে না। তো তখন এখানে আমাদের ম্যাক্সওয়েল দাদু ভাবলেন, আচ্ছা তার নেই, কারেন্ট নেই, অথচ ম্যাগনেটিক ফিল্ড আছে, তো কিছু তো একটা গড়বড় করে গেছেন আমাদের সার্কুইটার লওয়ালা অ্যাম্পিয়ার দাদু। তো তারপরে উনি অনেক এক্সপেরিমেন্ট করে বুঝলেন, বা পরে আমরা শুনেছি হয়তো তোমরা, যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু দুটো ক্ষেত্রে তৈরি হতে পারে। ম্যাক্সিমাম বাচ্চা কি ভাবে যে স্যার চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়, ইয়েস দ্যাটস ট্রু, চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড থাকে, আর একটা ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড থাকে, যেটা হয়তো শুনেছো ভর্টেক্স ফিল্ড বলে। যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ক্যান অলসো প্রডিউস ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড না, ম্যাগনেটিক ফিল্ডের যদি পরিবর্তন হয়, চেঞ্জ যদি হয়, সেই চেঞ্জ কি করতে পারে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। আর একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড কোন কোন ক্ষেত্রে তৈরি হয়, বার ম্যাগনেটের কথা ভুলে যাও, কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে মানে তার আশপাশে কি থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এটা আমরা পড়েছি। আর একটা ক্ষেত্রেও তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ডের যদি চেঞ্জ হয় তখনও কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটা এই ক্ষেত্রে হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে। আস্তে আস্তে কি হচ্ছে বলো, চার্জ ডেনসিটি বাড়ছে। আর প্রথমের দিকে কি ছিল, যা পরিমাণ প্লেটে চার্জ ছিল, শুরুতে তো শূন্য শূন্য চার্জ ছিল, আর পরে গিয়ে কত হয়ে যাবে, এখানে প্লাস কিউ ওখানে মাইনাস কিউ হয়ে যাবে। আর মাঝামাঝি সময়ে গিয়ে কি দেখবো, অল্প অল্প করে চার্জ গিয়ে ডিপোজিট হচ্ছে, স্টোর হচ্ছে, আর কন্টিনিউয়াসলি ঘটনাটা ঘটছে, মানে কি ইলেকট্রিক ফিল্ডের কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন মানেই কি, ওখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো। তো আমাদের ম্যাক্সওয়েল দাদু কি করেছিলেন, একটা নতুন কনসেপ্ট দিয়েছিলেন, যে এই যে কারেন্টটা নর্মালি যেটা তার দিয়ে যে কারেন্ট আসছে, সেটাকে আমরা কি বলি, কন্ডাকশন কারেন্ট। আর এই যে ভেতরে ইলেকট্রিক ফিল্ড আছে, তার জন্য একটা কারেন্ট টাইপের জিনিস তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বললাম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আমরা না, ম্যাক্সওয়েল দাদু। তো উনি ফর্মুলাটাকে চেঞ্জ করেছিলেন, যে শুধু কারেন্ট বললে কিন্তু হবে না, একটা কন্ডাকশন কারেন্ট বলতে হবে, আর একটাকে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলতে হবে। তো ঠিক আছে, মাঝখানে কি রয়েছে আমরা কি ইমাজিন করতে পারি, যে রিয়েল কোনো কারেন্ট নয় কিন্তু, অথচ কারেন্টের মতো, বেসিক্যালি কি ইলেকট্রিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তার জন্য আমরা কি পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। তো এটা ফর্মুলা তোমরা হয়তো জানো, d∅/dt, মনে আছে, এপসাইলন নট ইনটু d∅/dt। আমি প্রসঙ্গে যাব না, এখানে আমার এত জানার দরকার নেই। তো একটা জিনিস আমাকে জানতে হবে, এটা যদি মিডল ধরে নিই,
ধরে নাও এটা হচ্ছে আমার একটা সিলিন্ডারটা রয়েছে, এর মাঝখানে ধরো কারেন্ট যাচ্ছে, সবটা দিকেই কারেন্ট যাবে ডেফিনেটলি। এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। কত আছে রেডিয়াস? ক্যাপিটাল আর। আমি এমন একটা পয়েন্ট নিলাম যে এখানে একটা পয়েন্ট, ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, আর বাইরের একটা কোনো পয়েন্ট, এটাকে আমি স্মল আর দিয়ে ডিনোট করবো। স্মল আর মানে সবসময় বিগ আর এর থেকে ছোট হবে এরকম কোনো ব্যাপার নেই। স্মল আরটা হচ্ছে এখানে আমাদের ভেরিয়েবল, যাদের বুঝতে অসুবিধা হয় এক্স ধরেও করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো ইনসাইডের কোনো পয়েন্টের জন্য আমরা কারেন্ট ডেন্সিটি যদি জানি আর কি, যারা জানে ডেন্সিটি কারেন্ট ডেন্সিটি কত হয়? কারেন্ট বাই এরিয়া। এরিয়া মানে কোন এরিয়া? এই যে ক্রস সেকশনাল এরিয়া, পাই আর স্কোয়ার যেটা হবে, বিগ আর স্কোয়ার যেটা হবে। তো সেই টার্মে যদি লিখি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে কে বলবে? ধরো এ পয়েন্ট বললাম, এটাকে সি পয়েন্ট বললাম, আর সারফেসের উপরে যে পয়েন্ট এটাকে আমি কি বলবো? বি পয়েন্ট বলবো। তাহলে তিনটে পয়েন্টে কি আমায় বলতে পারবে ম্যাগনেটিক ফিল্ড এ পয়েন্টে কত হবে? এটা আমরা সার্কুইটাল ল লাগিয়ে আরামসে সলভ করতে পারবো। এটা যারা জানে তারা জানবে, মিউ নট জে মানে কারেন্ট ডেন্সিটি ইন্টু আর, আর মানে কোনটা? এই দূরত্বটা, বাই কত হবে? 2 হবে। ওকে, এটা কোন পয়েন্টের জন্য? এই কন্ডাক্টরটার ইনসাইড মানে এখানে একটা পয়েন্ট বা এখানটা একটা পয়েন্ট, ভেতরের যে কোনো পয়েন্টের জন্য এটা হবে। সারফেসে কত হবে বুঝতেই পারছো, সারফেসে যাওয়া মানে কি? স্মল আরটা এখন বেড়ে বেড়ে কত হয়ে গেছে? ক্যাপিটাল আর। তাহলে বি পয়েন্ট, সারফেসের যদি কোনো একটা পয়েন্ট বি, অ্যাট পয়েন্ট বি কত হবে? মিউ নট জে, তাহলে ক্যাপিটাল আর বাই 2 হয়ে যাবে পাক্কা। আর এবার হচ্ছে আউটসাইড যদি পয়েন্ট সি পয়েন্টে যদি আমরা করি, এখানে লোকজনের দুঃখ থাকে। ম্যাগনেটিক ফিল্ড সি পয়েন্টে হবে ভাই সাব মিউ নট জে, এখানে হয় বিগ আর স্কোয়ার বাই 2 ইন্টু স্মল আর। এটা প্রুফ আমি করে দিলাম না, টাইম নষ্ট হবে। যারা পড়েছো নিশ্চয়ই জানো এগুলো কিভাবে করতে, থিওরি যারা পড়েছে অলরেডি জানে। কিছুই না, এখানে একটা কি নেবে? একটা সার্কুইটাল লুপ নিয়ে নেবে, ওখানে একটা সার্কুলার লুপ নেবে, এখানে একটা অ্যাম্পিয়ার সার্কুলার লুপ নিয়ে করে ওই যে ওই ফর্মুলা বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। কারেন্টটাকে স্টাইল মেরে কিভাবে লিখবো? এভাবে জে ইন্টু এরিয়া নিয়ে করবো। এরিয়াটা কত বসাবো? পাই আর স্কোয়ার বসিয়ে দেবো, আরামসে হয়ে যাবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ইনসাইড মানে একদম সেন্টার থেকে সারফেস পর্যন্ত কি হচ্ছে? সেন্টার থেকে সারফেস পর্যন্ত কি হচ্ছে? বিটা আস্তে আস্তে কি আর এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ইয়েস অর নো। আর সারফেসে গিয়ে কত হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার ভ্যালু কত হচ্ছে? মিউ নট জে আর বাই 2। আর দেখে বুঝতে পারছো সব থেকে বড় হবে কোনটা? এটা সব থেকে বড়, কারণ এটা তো ছোট আর এর থেকে, আর আর এর তো সব থেকে হাইয়েস্ট ভ্যালু এটা। তাহলে এটা হচ্ছে এই বিটা মানে বি পয়েন্টের বিটা কি হচ্ছে? বি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ম্যাক্সিমাম। আর বাইরে যখন চলে যাচ্ছি, বাইরে দেখো এটা তো কনস্ট্যান্ট আছে, বাইরে গিয়ে কি দেখছি? বি প্রপোর্শনাল 1 বাই আর। যত দূরে চলে যাব ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে আবার কি হচ্ছে? কমে যাচ্ছে। তো এই কনসেপ্টের গ্রাফটার মিল আছে, কার সাথে মিল আছে? এসএনসি মনে পড়ছে? ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ইলেকট্রোস্ট্যাটিক্স 2 কন্ডাক্টরে ছিল, সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য হতো। প্রথমে কি হতো? সেন্টার থেকে সারফেস পর্যন্ত বাড়তো, লিনিয়ারলি বাড়তো, তারপরে আস্তে আস্তে কমে যেত। আর একই গ্রাফ আমরা গ্র্যাভিটিতেও পড়েছিলাম, মনে পড়ছে কিনা জানি না। প্রথমে কি হবে? স্মল জি এর যে ভেরিয়েশন, সারফেস পর্যন্ত বাড়বে, তারপরে আস্তে আস্তে কি হবে? কমে যাবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই হবে। এখানে জি না লিখে আমি কি লিখে দেবো? ম্যাগনেটিক ফিল্ড। আর এখানে কি লিখে দেবো? আর। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে? ভেতরে কি হবে? ভেতরে এই যে প্রপোর্শনাল আর, আর সব থেকে হাইয়েস্ট ভ্যালু কোথায় হবে? সারফেসে। তারপরে কত হয়ে যাচ্ছে? আর এর সাথে ইনভার্স প্রপোর্শনাল। তো এবার অপশনস গুলো ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে এক্স্যাক্টলি এই কনসেপ্টটা কোথায় আসবে? এর ভেতরে। তাহলে এখানে যদি আমি একটা ইনসাইডে পয়েন্ট নিই, তার জন্য কত হবে? এরকম কেস বি প্রপোর্শনাল আর। তার মানে কি হবে? সেন্টার থেকে আস্তে 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 এখান অব্দি কি হবে? এখান অব্দি না, এখান অব্দি কি হবে? ফিল্ড আস্তে আস্তে কি হবে? বাড়বে। তারপরে এখানে গিয়ে সারফেসে গিয়ে কি হবে? ম্যাক্সিমাম হবে। তারপর যখন বাইরে চলে যাবে ওখানে গিয়ে কি হয়ে যাবে? আস্তে আস্তে ধীরে ধীরে কমতে কমতে যখন অনেক দূরে চলে যাব সেখানে গিয়ে হয়ে যাবে 0। তাহলে এবার ভালো করে দেখো, প্যারালাল প্লেট দেওয়া আছে, সবকিছু বলা আছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাইজিং ডিউ টু ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা বললাম আমি, এর ভেতরে যে কারেন্ট থাকে সেটা কিন্তু কোনো কন্ডাকশন কারেন্ট না, ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে। এই পুরো জিনিসটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য। এখানে আমি যেখানে যেখানে জে লিখেছি, আই লিখেছি, সব কিন্তু যেহেতু ক্যাপাসিটরের ভেতরে রিজিয়ান, ওখানে কোনো লাইভ কারেন্ট বা রিয়েল কারেন্ট থাকে না, ওই কারেন্টকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলবো। ওকে ফায়দা কে করেছে? চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড ডিসপ্লেসমেন্ট কারেন্টকে ফায়দা করেছে। তো ওর ভ্যালু কি হবে বলো? নন জিরো এভরিওয়্যার উইথ ম্যাক্সিমাম এট দ্য ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল সারফেস কানেক্টিং পেরিফেরিজ অফ দ্য প্লেট। ইয়েস, ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল বলতে প্লেটগুলোকে যদি আমি এভাবে জয়েন করে নিই, তাহলে কিরকম মতো দেখতে হলো? সিলিন্ডারের মতো একটা দেখতে হলো। তাহলে আমরা এখানে কি দেখলাম? আস্তে আস্তে কি হচ্ছে? সব জায়গাতে রয়েছে, ইয়েস, ভেতরের সব জায়গাতে রয়েছে, মানছি ভ্যালু কম। একদম সেন্টারে কত? একদম অ্যাক্সিসের উপরে কত? 0। আস্তে আস্তে ভেতরে কি রয়েছে? সব জায়গাতে রয়েছে, দিয়ে 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 একদম যখন পেরিফেরিতে চলে যাচ্ছি, মানে
স্মল আর ইকুয়ালস টু যেখানে ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে সেখানে কি হলো হাইয়েস্ট ভ্যালু দেখে নাও ভালো করে বি এর কি ভ্যালু পেলাম আমরা হাইয়েস্ট ভ্যালু পেলাম তারপর ছাড়িয়ে যখন চলে যাব আস্তে আস্তে আবার কি হয়ে যাবে কমে যাবে ওটা কি বলা আছে এখানে না ওটা বলা নেই তাহলে কি আছে নন জিরো এভরিওয়্যার ইয়েস রয়েছে সব জায়গায় ভ্যালু রয়েছে উইথ ম্যাক্সিমাম এট দ্য ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল সারফেস হ্যাঁ এখানে বা এখানে এখানে প্রত্যেকটা পয়েন্টে কি হবে সিলিন্ডার যেটা সিলিন্ডার তৈরি করবে প্লেট গুলো যেটা সেই সিলিন্ডারের সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি হবে ম্যাক্সিমাম হবে আর ভেতরের সব জায়গায় কি হবে তার থেকে কম হবে কিন্তু থাকবে আর বাইরে গিয়ে কি হবে জিরো হবে না বাইরে গিয়ে আস্তে আস্তে কি হবে কমতে থাকবে তো এটা তো আমার মনে হচ্ছে কারেক্ট অপশন পরের গুলো দেখি জিরো বিটুইন দ্য প্লেটস এন্ড নন জিরো আউটসাইড না নন জিরো আউটসাইড ঠিক আছে কিন্তু জিরো বিটুইন দ্য প্লেটস তো নয় বাবা বিটুইন ভেতরেও তো থাকবে এই যে রয়েছে আস্তে আস্তে কি হচ্ছে লিনিয়ারলি বাড়ছে ভেতরে রয়েছে তাহলে এটা হলো না জিরো অ্যাট অল প্লেস কোনো চান্সই নেই গ্রাফ তো সাবিত করবে না থাবড়ে দেবে এখনই বাড়ছে বেড়ে কমছে জিরো কি করে হবে তারপরে কি আছে কনস্ট্যান্ট বিটুইন দ্য প্লেটস এন্ড জিরো আউটসাইড দ্য প্লেটস না বিটুইন দ্য প্লেটস কি হচ্ছে কনস্ট্যান্ট আছে কি বি প্রপোর্শনাল আর আছে বিটা আস্তে আস্তে কি হচ্ছিল বাড়ছিল আর আউটসাইডে কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে না জিরো তো নয় তাহলে এটা হলো না তাহলে একটা অপশনই কারেক্ট হচ্ছে ফার্স্ট অপশনটা যে নন জিরো এভরিওয়্যার সব জায়গায় রয়েছে ভেতরে সারফেস গুলোতে ম্যাক্সিমাম হবে যদিও বলেনি যদি বলে সারফেসের বাইরে কি হবে আস্তে আস্তে কমতে থাকবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার নিট 2025 এর ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে লজিক গেট রিলেটেড একটা প্রবলেম এখন আমরা সলভ করব দেখতেই পাচ্ছ সেটা খুব সিম্পল কোশ্চেন এটা দেখতেই পাচ্ছ দুটো আছে এটা কি গেট এটা হচ্ছে নর গেট কারণ মাথায় গোল আছে অর এমনিতে আর এটা থাকার জন্য কি হয়ে গেল এটা হচ্ছে নর গেট এটাও তাই মাথায় গোল আছে অ্যাকচুয়ালি এটা অ্যান্ড গেট মাথায় গোল থাকা মানে কত হয়ে যাবে ন্যান্ড মানে নট এবং অ্যান্ড এর একটা সংমিশ্রণ ইনফিউশন আর এটা দেখতে পাচ্ছ মাথায় কিছু থাকলে হতো এটা ন্যান্ড হয়ে যেত বাট মাথায় কিছু নেই মানে এটা কি হয়ে যাবে সিম্পল অ্যান্ড গেট হয়ে যাবে তো আমরা জানি যে এ আর বি বিটাকে এভাবে লেখার মানে হচ্ছে বিটা কমন এখানেও নিয়েছে ওখানেও নিয়েছে তো এর জন্য এর আউটপুটটাকে যদি y1 বলি এটাকে কত বলবো y2 তো yটা কত হবে সিম্পল অ্যান্ড গেট কি করে দুটোকে জাস্ট কি করে দেয় বলো অর মানে যেমন প্লাস করে অ্যান্ড কি করে দুটোকে প্রোডাক্ট করে তো y হয়ে যাবে সিম্পল y1 ইনটু y2 ওকে অর থাকলে অ্যাড হতো আর যেহেতু অ্যান্ড আছে তাহলে হয়ে যাবে দুটোর ইনটু ওকে তো y1 ভেবে দেখো নরের জন্য কত হয় আমরা জানি ab যেহেতু ইনপুটে আছে নর মানে নট উইথ অর হলে কত হয় a প্লাস b তার উপরে আবার কি হবে বার হবে মাথায় নটের জন্য তাহলে এটা হয়ে যাবে নর মানে নট এবং অরের জন্য a প্লাস b আর যেহেতু নট আছে মাথায় একটা বার থাকবে আর y2 কত হবে কে বলবে আমায় y2 তে কি আছে অ্যান্ড আছে অ্যান্ড মানে কি হয় মাল্টিপ্লিকেশন হয় গুণ হয় বাট ন্যান্ড মানে কি গুণের সাথে আমার মাথায় কি বসবে একটা বার বসে যাবে মানে এটা হয়ে যাবে a ডট b তার মাথায় বার আর লাস্টে যেটা বের করতে হবে সেটা আমাকে কত করতে হবে y1 ইনটু y2 তো অ্যান্ড থেকে যে আউটপুটটা বের হবে বিগ y তাহলে বিগ y হবে y1 ইনটু y2 তাহলে সবার প্রথমে এটাকে আমরা সলভ করি a প্লাস b এর বার ডি মর্গ্যান তো সবাই জানে a প্লাস b বার কত হয় a বার ডট b বার রাইট এটা কত হবে a বার ডট b বার আর এটা কত হবে a বির বার হলে কত হয় a বির বার হলে হয় ডি মর্গ্যান থেকে a বার প্লাস b বার এটা সবাই জানে আমি অ্যাজিউম করেই নিলাম তো y1 মানে a বার ডট b বার তার সাথে আমি মাল্টিপ্লাই করব কাকে করব a বার প্লাস b বার কে করার নিয়ম কি একবার এটা দিয়ে পুরোটাকে আর এটা দিয়ে ওকে তাহলে এটা হয়ে যাবে a বার ডট b বার ইনটু a বার মাঝে যেমন আছে প্লাস দিয়ে দিলাম a বার ডট b বার ইনটু b বার a বার ডট b বার ইনটু কত হবে b বার তো এবার একটা জিনিস মনে হতে পারে স্যার a বার ডট a বার কি হবে সিম্পল জিনিস a এর বার ধরো যদি 1 হয় তো 1 ইনটু 1 কত হয় লজিকে 1 হয় আর যদি 0 হয় 0 ইনটু 0 কত হবে 0 তো a বার ডট a বার করলে কত থাকবে ভাই a বারই থাকবে স্যার a বার স্কয়ার হবে না এরকম কিছু হয় না ভাই স্যার তাহলে কত হবে এটা হয়ে যাবে a বার ডট b বার একই লজিক b বারটাকে যদি 1 ধরি তাহলে b বার ডট b বার কত হবে 1 হবে আর যদি 0 হয় তাহলে 0 ইনটু 0 করলে কত হবে 0 হবে তো b বার ডট b বার কত থাকবে b বারই থাকবে তাহলে এটা হয়ে গেল a বার ডট b বার এখানে আবার লোকজন স্যার 2 a বার b বার হবে আউটপুটের ব্যাপার ভাই সব লজিক গেট এখানে এটা a বার ডট b বারের যা ভ্যালু হবে যদি 1 হয়ে থাকে তো 1 প্লাস 1 করলে ডিজিটালে কত হয় 1ই হয় 2 হয় না আর 0 হলে 0 প্লাস 0 করলে কত হবে 0 মানে ওটাই থেকে যাবে আরো যদি থাকতো সবকটাকে অ্যাড করলে কি হবে ওটাই থাকবে তাহলে
আলটিমেট আনসার কত হচ্ছে a বার ডট b বার। তো a বার ডট b বারকে আমি স্টাইল মেরে কি লিখতে পারি, a বার ডট b বারকে আমি স্টাইল মেরে কি লিখতে পারি, a বার ডট b বারকে স্টাইল মেরে আমি কি লিখতে পারি, এই যে এখানে আগেই বলেছি a প্লাস b হোল বার, a প্লাস b হোল বার মানে অ্যাড, অ্যাডের উপরে বার, অ্যাড করা মানে কোন গেট, অর গেট, তার উপরে বার, বার মানে কি অরের উপরে নট আছে, অরের সাথে নট, অরের সাথে নটকে কি বলে, নর বলে। এটা কার আউটপুট হয়ে গেল, যেটা অলরেডি আগেরটাতেই করা আছে, নরের আউটপুট। তাহলে কারেক্ট অপশন কি হবে, নর, নট, নর। ইয়েস, অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন। নিট 2025 এর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে একটা প্রবলেম এখন আমরা সলভ করব, যেটা কিনা মাইক্রোস্কোপ থেকে দেওয়া আছে। তো এটা সলভ করা তো চুটকিতে হয়ে যাবে। বিফোর দ্যাট যেটুকু বেসিক জিনিস আমার মনে হয় ডিসকাস করার দরকার আছে। মাইক্রোস্কোপে আমরা কি জানি যে একটা থাকে, এটা আমার অবজেক্টিভ লেন্স, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে আই লেন্স। তো এটাকে প্লেস এমন ভাবে করা হবে, এটা যদি এফও হয়, এটাকে যদি এফই বলি, সরি 2FO বলি আমি, তো অবজেক্টকে এখানে রাখা হবে, যাতে করে ইমেজ কোথায় তৈরি হবে, বিয়ন্ডে তৈরি হবে। কারণ বিটুইনে রাখলে কি হয়, বিয়ন্ডে তৈরি হয়, আর কি হয় সাইজটা বড় হয়ে যায়, উল্টে যায়, ইনভার্টেড হয়ে যায়, তাই তো। তাহলে এখানে তৈরি হবে, তাহলে এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো, ভিও। আর এবার এর রেসপেক্টে আই লেন্সের জন্য এটা এখন কি হয়ে গেল, এটা এখন হয়ে গেল নতুন আমার অবজেক্ট, এটাকে আমি বলবো ইউই। আর এটাকে এমন ভাবে সেট করা হবে, এটাকে এমন ভাবে সেট করা হবে যাতে করে কি হয়, এর এফির মাঝে থাকে। কারণ ফোকাসের যদি মাঝে থাকে তাহলে আমরা কি জানি যে এনলার্জড হয়। আলটিমেট আমার মাইক্রোস্কোপের কাজ কি, বড় করতে হবে। তো দুবার বাড়ানো হচ্ছে, একবার বিটুইন এফ অ্যান্ড 2F রেখে বিয়ন্ডে বানিয়ে বড় করা হলো কিছুটা, আবার কি করা হচ্ছে, এমন ভাবে ফেলা হলো, সেট এমন ভাবে করা হলো যাতে করে কোথায় ফেলা হয়, আই লেন্সটার ফোকাসের মাঝে থাকে। আই লেন্সের ফোকাসের মাঝে থাকলে কি হবে, অবভিয়াসলি আমরা জানি এখানেও কি হয়, এনলার্জড ইমেজ তৈরি হয়। তো ডাবল ম্যাগনিফিকেশন হচ্ছে, একবার এ ম্যাগনিফাইড করছে আর একবার ও ম্যাগনিফাই করছে, তো M1 ইন্টু M2। তো বুঝতেই পারছো এখানে এফি হবে এটা। তো এবার যেটা হবে, টিউব লেন্থ কোনটাকে বলে তাহলে, এটার আর এটার যে লেন্থটা, তো টিউব লেন্থ মানে বেসিক্যালি আর কিছুই না, ভিও প্লাস ইউই। ওকে, তো এখান থেকে ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা জানি। তো এর জন্য ম্যাগনিফিকেশনের ফর্মুলা কত হয়, মাইনাস ভি নট বাই ইউ নট, এটা সবাই জানে আশা করি, ডি বাই ইউই। ইউবি মানে কোথায়, যে আই লেন্সের কোনখানটায় রেখেছি, এই যে ডিস্টেন্সটা। এবার কোয়েশ্চেনে যেহেতু কিছু বলা নেই না, তো সেই ক্ষেত্রে আমরা কি ধরে নেবো, যে ইনফাইনাইট ওয়ালা যে কেসটা, ইউবিটাকে কোথায় ধরে নেবো, যে এফি এটা নয়, বরং এটাতেই এফি, মানে ইউবি আর এফিটাকে আমি সমান নিয়ে নেবো, যে ফোকাসেই রাখছি। মানে একে এমন ভাবে সেট করলাম, মানে এটার বিয়ন্ড 2F মানে কোথায় হলো, আই লেন্সটার এক্স্যাক্টলি ফোকাসে হয়ে গেল। তাহলে এখানে আমি চেঞ্জ কোথায় করব বলো, এখানে আমি চেঞ্জ করে দেবো, আমার ম্যাগনিফিকেশন কোথায় হবে, মাইনাস ভি নট বাই ইউ নট ইন্টু ডি বাই এফি হয়ে যাবে। এবার এটাকে আমি কি করব, টিউব লেন্থের ফর্মে লিখবো। এখন টিউব লেন্থ কিন্তু ইউবি না, এখন টিউব লেন্থ কত হবে, ভি নট প্লাস এফি হয়ে যাবে। তো যারা টিউব লেন্থের ফর্মুলাটা জানো, এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করলে চলে আসবে, আমি টাইম নষ্ট করছি না, এল ইন্টু ডি বাই এফও ইন্টু এফি। আচ্ছা, আর একটা কথা অনেকে জানে না, ম্যাগনিফিকেশনে মাইনাসটার সিগনিফিকেন্স কি, চিন্তা করার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি অবজেক্ট কোথায় ছিল, উপরের দিকে ছিল, ইরেক্ট ছিল, আর ফাইনালি যেটা তৈরি হবে এফিতে রাখলেও কোথায় তৈরি হবে, ইনফাইনাইটে তৈরি হবে। তো ওই জন্য ফাইনালিটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, ওই জন্য মাইনাস সাইনটা আসে। মাইনাসটা দেওয়ার কোনো দরকার নেই, কত টাইমস হচ্ছে সেটা নিয়ে আমার কোয়েশ্চেন বেসিক্যালি। তো এল ইন্টু ডি, ডি মানে কি, ডিস্টিংভিশনের জন্য যে ডিস্টেন্সটা 25 সেমি। তো আনসার কত আসবে, আসবে আমার এই ক্ষেত্রে এল ইন্টু ডি। এল এর ভ্যালু কত দেওয়া আছে, টিউব লেন্থ বলো 40, ডি এর ভ্যালু আমরা সবাই জানি 25, এফও মানে কি, অবজেক্টিভ লেন্সের যে ফোকাল লেন্থ, এফও কত আছে, ফোকাল লেন্থ কত দেওয়া আছে অবজেক্টিভটার জন্য হচ্ছে 2 সেমি। আর এফি মানে কি, আই লেন্স, যেটা চোখের সামনে যেটা থাকে, কারণ চোখ, আমাদের চোখটা তো এখানে থাকে, তো আইয়ের সামনে যেটা থাকবে সেটাকে বলবো আমরা আই লেন্স, আর অবজেক্টের সামনে যেটা থাকবে সেটাকে বলবো আমরা অবজেক্ট লেন্স। তো ওটা কত আছে বলো, 4 আছে বোধহয়, তাই তো, হ্যাঁ 4 সেন্টিমিটার। তো ক্যালকুলেশন করে নিই, 4 10 যা 2 5 যা 25 ইন্টু 5 করলে কত আসছে, 125। তাহলে কি আছে, দ্য ম্যাগনিফিকেশন ইন দ্য মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন কত হবে, 125। দিস ইজ ইওর কারেক্ট আনসার, ইজন্ট ইট। নিট 2025 এর অপটিক্স থেকে পোলারাইজেশনের একটা প্রবলেম এখন আমরা দেখবো। তো দেখতেই পাচ্ছ, এটা পোলারাইজের যে কনসেপ্ট, বেসিক্যালি পোলারয়েড নিয়ে, 3টে পোলারয়েড আছে। আর ক্রস পোলারাইজেশন মানে দুটো, একটা যদি এরকম থাকে, একটা যদি এরকম থাকে প্রিন্সিপাল অ্যাক্সিস, তো একটা কিভাবে আছে, এরকম ভাবে আছে। তো দুটোর অ্যাঙ্গেল কত হবে বলো, 90 ডিগ্রি। তার মাঝে কি করা আছে, আর একটা ঢোকানো আছে। তো এটার জন্য আমি একটা ডায়াগ্রাম নিয়ে রেখেছি, সুবিধা হবে বোঝার জন্য, এরকম ব্যাপারটা।
তাহলে এখানে দেখতে পাচ্ছ এর সাথে এর অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি, পরিষ্কার দেখা যাচ্ছে। যদি ডট ডট লাইন দিয়ে টেনে দিই অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি, কিন্তু মাঝে আরেকটা ঢুকে আছে P3। ওকে, তাহলে এই ডায়াগ্রামটা নিয়ে যদি করি সলভ করি আই থিঙ্ক সুবিধা হবে। আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, এটাকে কপি করে নিয়ে আমরা নিয়ে ওটাতে চলে যাই। চলো এটাকে কপি করে নিয়ে বসিয়ে দেবো। এটা আবার কি মাঝখানে চলে আসলো, এটা দিয়ে দেখে চাপ টাপ খাওয়ার কোনো কারণ নেই, কিছু না, বাদ দাও, ফরগেট অ্যাবাউট ইট। কোশ্চেনে কি বলা আছে যে আই নট ঢুকছে, এটা দিয়ে কত ঢুকছে বলো আই নট। আমরা ফর্মুলা জানি যে আই ইকুয়ালস টু আই নট কস স্কোয়ার থিটা, তাই তো, আই ইকুয়ালস টু আই নট কস স্কোয়ার থিটা। তাহলে এটা দিয়ে যখন বেরোবে, ধর I1 বেরোচ্ছে, ওকে, তো মাঝখানে যেটা আছে সেটা কত অ্যাঙ্গেলে লাগানো আছে 22.5, তাহলে এখানে থিটার ভ্যালু কত, এটা হবে 22.5 ডিগ্রি। আর এর সাথে যেহেতু 90 ডিগ্রি, তাহলে এর সাথে এর অ্যাঙ্গেলটা কত হবে, তো 90 মাইনাস থিটা করাই আছে বেসিক্যালি, 90 মাইনাস থিটা মানে কত হবে 90 মাইনাস 22.5 ডিগ্রি। তো I1 যেটা বেরোবে P3 থেকে যখন বেরোবে তখন কত ফর্মুলা হবে, এটা থেকে যখন এটার জন্য কত ছিল আই নট, তো আমি যদি ফর্মুলা লাগিয়ে দিই আই নট কস স্কোয়ার থিটা, এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 22.5, তাহলে কস স্কোয়ার 22. কোথায় চলে গেল, বড় করতে হবে, হ্যাঁ 22.5 ডিগ্রি। ওকে, সিম্পল জিনিস। আর এটা দিয়ে যখন ফাইনালি পাস করবে, ওটাকে যদি আমি আই ফাইনাল বলি, আই ফাইনাল আবার একই ফর্মুলা, কিন্তু আই নট হবে না, ও কার রেসপেক্টে করবে I1 এর রেসপেক্টে। তাহলে আই ফাইনালটা কত হবে আই নট এর রেসপেক্টে না, এখানে যেটা ঢুকেছে যে রেস গুলো কার থেকে বেরিয়েছে P3 থেকে বেরিয়ে P2 তে ঢুকেছে, তাই তো। তাহলে আই ফাইনাল যেটা হবে সেটা হবে আই নট নয়, বরং I1 cos স্কোয়ার থিটা। এখানে এদের মাঝের অ্যাঙ্গেলটা থিটা নয় ভাই সাহেব, কত নেব 90 মাইনাস 22.5, 90 মাইনাস থিটা, 90 মাইনাস 22.5 ডিগ্রি। তাহলে ভ্যালু বসাতে হবে আমাকে, তবেই ফাইনালটা পাবো। I1 কত পেয়েছিলাম আমরা জানো, এই যে I নট cos স্কোয়ার 22.5 ডিগ্রি, I নট cos স্কোয়ার 22.5 ডিগ্রি। আবার এখানে কত আছে দেখতে পাচ্ছ cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা কত হয় sin থিটা, তার আবার স্কোয়ার আছে, তাহলে করে দিলে কত হবে sin স্কোয়ার 22.5 ডিগ্রি। ওকে, তো এবার একটা গ্রেট ফর্মুলা সবাই জানে, যে আমরা সবাই জানি sin 2 থিটা কত হয় 2 sin থিটা cos থিটা, তাহলে আবার স্কোয়ার আছে এখানে। তো এটাকে যদি আমি এক কাজ করছি 4 দিয়ে 1/4 নিচ্ছি, নিয়ে এখানে 2 sin 22.5 ডিগ্রি ইন্টু cos 22.5 ডিগ্রি তার হোল স্কোয়ার করে দিলাম। বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। দেখো স্কোয়ারিং করলে কত হবে 2 স্কোয়ার 4, ওই জন্য আগে একটা 4 রেখে দিয়েছি। হ্যাঁ আই নট ছিল অবশ্য একটা আই নট, তো 4 কেটে যাবে, তো যা ছিল তাই আছে। কিন্তু এটা করার ফলে কি হলো, ফায়দা হলো। এটাকে আমি ডাইরেক্ট কি লিখে দেবো sin 2 থিটা, তো এটা হয়ে যাবে আমার sin 2 থিটা, এটা I0/4 যেমন আছে রাখো। sin 2 থিটা মানে কত, sin 22.5 ইন্টু 2 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, তার আবার কি আছে স্কোয়ার আছে। sin 45 ডিগ্রি ভ্যালু কত হয় 1/√2, তার স্কোয়ারিং করলে কত হবে 1/2, তো এটা হয়ে যাবে I0/4 ইন্টু 2 মানে 8। সো দিস ইজ ইউর আনসার। দেখা যাক আছে কিনা। আই ফাইনালটা কত হবে I0/8, ইয়েস, অপশন 1 ইজ দ্য কারেক্ট। তাহলে এখানে যেটা ঢুকছে I0 এর রেসপেক্টে লিখবো I1 কে, আবার আই ফাইনাল কে কার রেসপেক্টে লিখবো I1 এর রেসপেক্টে লিখবো। ইউ নিড টু রিমেম্বার দিস। আর ফর্মুলা একটাই, I ইকুয়ালস টু I0 cos স্কয়ার থিটা। নিট 2025 এর মডার্ন ফিজিক্স এর একটা প্রবলেম আমরা এখন সলভ করব। তো কি বলছে, যা পার্টিকেল অফ মাস m ইজ মুভিং অ্যারাউন্ড দ্য অরিজিন উইথ এ কনস্ট্যান্ট ফোর্স। ওকে চলো একটা বানিয়ে নেওয়া যাক। একটা পার্টিকেল আছে, এটা ওর সেন্টার, লেটস সে সি সেন্টার। পার্টিকেল কি করছে, অরিজিনের অ্যাবাউটে ঘোরাঘুরি করছে। আচ্ছা অরিজিনে কেউ তো নেই, কিছু বলা নেই, যখন একটা পয়েন্ট ধরে নিলেই বেটার হবে, তাই না? একটা পয়েন্ট ধরে নিলাম, রেডিয়াস r নিয়ে নিলাম, এর মাস m। তো আমরা প্রত্যেকে জানি যখন সার্কুলার মোশন হয় তখন কি হয়, সেন্টারের দিকে একটা ফোর্স লাগে, যেটাকে আমরা কি বলি সেন্ট্রিপেটাল ফোর্স, আর ওটার সিউডো ফোর্স কি হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা বাইরের দিকে হয়। তো যাই হোক আমরা সেন্ট্রিপেটাল নিয়ে ডিসকাস করব। fc তো তোমরা জানো ট্যানজেনশিয়াল ভেলোসিটি v হবে। ওকে, তো এখানে ফোর্সের ম্যাগনিটিউড কত হবে, সেন্ট্রিপেটাল ফোর্সের ম্যাগনিটিউড হবে mv²/r, ইজন্ট ইট? তো এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স। এফটা কি বলেছে কোশ্চেনে, কনস্ট্যান্ট ফোর্স। তো এফটা কনস্ট্যান্ট, এটা বলা আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দিস ফোর্স ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে মোটামুটি একটা জিনিস বুঝতে পারলাম, মাসটা তো কনস্ট্যান্ট আছে, তাহলে v² প্রপোর্শনাল টু r।
এটা বলা যায় কি যায় না? ইয়েস, আলবাত বলা যায়। এফ কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তো ক্রস মাল্টিপ্লাই করে দাও, কোনাকুনি গুণ করলে কত হবে? আর এখানে চলে আসবে, তো এম চলে আসবে, তো ভি স্কোয়ার প্রপোর্শনাল আর। তো এটা একটা রিলেশন আমরা পেলাম। সেকেন্ড রিলেশন কি থেকে নিয়ে আসবো? যেহেতু সার্কুলার মোশন, কোনো এক্সটার্নাল ফোর্স নেই সিস্টেমের উপরে, উই নো দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকবে? কনজার্ভ থাকবে। অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, আর ক্রস পি। আর পি মানে এখানে কত হয় বলো? এখানে বলে না, সবসময় কত হয়? এম ভি। তো আর এর সাথে ভি এর অ্যাঙ্গেল কত আছে? আর তো এটা, আচ্ছা ক্যাপিটাল আর লিখলে ঠিক আছে, একই ব্যাপার, ক্যাপিটাল আর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেহেতু ক্যাপিটাল দিয়েই করেছি আমি, তো আর এর সাথে ভি এর অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? সাইন 90। সাইন 90 কত হয়? 1। তো এটাকে চুপচাপ কত লিখে দেবো আমি? এম ভি আর। আর এম ভি আর কত হয়? বোরস ল অনুযায়ী এন এইচ কাট। এইচ কাট মানে এইচ বাই 2 পাই। সো এটা হবে এন এইচ কাট মানে এন এইচ বাই 2 পাই। তো এইচ কাটও রাখতে পারো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা, সেটা কত হচ্ছে? এন এইচ কাট মানে এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। তো এখান থেকে দেখো মাসটাকে যদি ওপারে পাঠিয়ে দিই, তাহলে ভি আরটা কত হবে? এন ইন্টু এইচ কাট বাই এম। এই জিনিসটা আবার কি আছে? এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। তো এখান থেকে আমি কি বলতে পারি? ভি আর প্রপোর্শনাল কত হবে? এন। তো দুটো রিলেশন পেলাম। ফার্স্ট রিলেশন কি পেলাম? ভি স্কোয়ার প্রপোর্শনাল আর। আর একটা সেকেন্ড রিলেশন কি পেলাম? ভি আর প্রপোর্শনাল এন। এনটা মনে পড়ছে ওই যে 1 2 3 এনএথ অরবিট যেটা হয় আর কি বেসিক্যালি। তো এখান থেকে আমাকে রিলেশন বানাতে হবে। এক কাজ করি, কোনটা থেকে করলে সুবিধা হবে? একবার এক কাজ করো, ওখান থেকে একটা ভি কে নিয়ে একবার এখানে বসাবো, বা এখান থেকেও নিয়েও করতে পারো। ভি স্কোয়ার কত হয়? প্রপোর্শনাল আর। ঠিক আছে, যে তাহলে এখান থেকে ভেবে দেখো, ভি স্কোয়ার প্রপোর্শনাল আর, তাহলে ভি কত লেখা যায়? ভি প্রপোর্শনাল স্কোয়ার আছে, হোল টু দি পাওয়ারে গেলে কত হবে? আর টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, তাই তো? ভি স্কোয়ার যদি আর হয় তাহলে ভি কত হবে? আর টু দি পাওয়ার হাফ। এক কাজ করি, ভি এর ভ্যালুটা এখানে টেনে এনে বসিয়ে দিই, তাহলে এখানে কত হবে? ভি মানে কত লিখবো এখন? সামথিং কনস্ট্যান্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, প্রপোর্শন দিয়ে করছি, ওই জন্য বারবার নইলে সি কে দিতে হবে, দেখতে ভালো লাগবে না। তো একবার আমি লিখে দিলাম, ভি এর জায়গায় কত বসাবো? সামথিং ইন্টু আর টু দি পাওয়ার হাফ। আর পাশে একটা আর আছে, সেটা কার সাথে প্রপোর্শনাল হবে? এন এর সাথে। তাহলে আর টু দি পাওয়ার হাফ অ্যান্ড আর টু দি পাওয়ার 1 কত হবে? আর টু দি পাওয়ার 3/2, সেটা প্রপোর্শনাল হবে এন এর সাথে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি কি লিখবো? আর প্রপোর্শনাল এন টু দি পাওয়ার, দেখে নাও 3/2 আছে, ওপারে গেলে কত হবে? তুমি ওপারে কি করে যাবে? প্রপোর্শনাল আছে, ইকুয়াল করেই নিতে পারো, বড় হয়ে গেছে এগুলো সবাই জানে। তো এন টু দি পাওয়ার কত হবে? 2/3। তাহলে একটা রিলেশন আমি পেয়ে গেলাম। আর কত হলো? আর প্রপোর্শনাল এন টু দি পাওয়ার 2/3, আর প্রপোর্শনাল এন টু দি পাওয়ার 2/3। তাহলে আর বাকিটা করে দেখার দরকার নেই, একটা দিয়ে পেয়ে গেছি, আর প্রপোর্শনাল এন টু দি পাওয়ার 2/3। চাইলে পরেরটা করে দেখিয়ে দিতে পারি, কি আছে? ভি প্রপোর্শনাল এন টু দি পাওয়ার 1/3, সেটা এখান থেকে নিয়ে চলে আসা যায়। ভিটাকে দেখাবো আমি। ভিটাকে দেখালে এক কাজ করা যাক, ভিটাকে যদি যেহেতু আমি দেখাতে চাইছি, এখান থেকে কি লিখবো বলো? আর প্রপোর্শনাল কত লিখবো? এন বাই ভি। ঠিক আছে, তো এখান থেকে আমি ভিটাকে দেখাতে চাইছি, সেকেন্ড রিলেশনটা, আর প্রপোর্শনাল এন বাই ভি। তো এটা এখানে এবার বসিয়ে দিচ্ছি আমি, তাই তো? তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল কত হবে? আর মানে আবার কত? এন বাই ভি। ভিটাকে এবারে নিয়ে চলে আসো, তাহলে কত হবে? ভি কিউব প্রপোর্শনাল এন, তাহলে ভি কত হবে? ভি প্রপোর্শনাল এন টু দি পাওয়ার 3 আছে, ওপারে গেলে কত হবে? 1/3 হয়ে যাবে। আছে? ইয়েস, মিললো দুটো? বোঝা গিয়েছে আশা করি। নিট 2025 এর ম্যাগনেটিজমের একটা প্রবলেম আমরা এখন সলভ করব। সেটা কি আছে? যা মডেল অফ কোয়ান্টাইজড মোশন অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি। আচ্ছা, তো ফ্লাক্সের কি ফর্মুলা আমরা জানি, যে একটা ফ্লাক্সের জন্য, একটা যদি লুপের জন্য, কারেন্ট ক্যারিং লুপের জন্য বা ইলেকট্রন মুভ করছে এরকম কেসের জন্য কত হয়? বি ডট এ। ঠিক আছে, তাহলে বি ইন্টু এ, যেটা কিনা এখানে কত বলেছে কোশ্চেনে? এনএইচ বাই ই। এনএইচ বাই ই। এবার এনার্জিটা কার জন্য জিজ্ঞেস করেছে? লোয়েস্ট এনার্জি স্টেট। লোয়েস্ট এনার্জি বলা মানে এন এর ভ্যালু কত হবে? 1 বসিয়ে দেবো আমি, জাস্ট এন এর ভ্যালু বসাবো 1। তাহলে এই ক্ষেত্রে আমার এ এর ভ্যালু হয়ে যাবে 1 ইন্টু এইচ বাই বিই। তাহলে এরিয়াটা হয়ে গেল আমার এইচ বাই বিই। ভেরি গুড, একটা রিলেশন পেয়ে রাখলাম। নেক্সট কি বের করতে বলেছে আমায়? ম্যাগনেটিক মোমেন্ট। অ্যান্ড ইউ নো দ্যাট ম্যাগনেটিক মোমেন্টের কি ফর্মুলা হয়? কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্যাট লুপ, তাই তো? তাহলে ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যাবে আমার, ক্যাপিটাল এম দিয়ে লিখছি, কারেন্ট ইন্টু এরিয়া। কারেন্ট মানে কি হয়? একটা ইলেকট্রন যখন ঘোরে কোনো একটা ভেলোসিটি নিয়ে, তো টাইম অফ রেভলিউশন কত হয়? এক চক্করের জন্য যে টাইম হয় তাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। তো আমরা এটা প্রত্যেকেই জানি, I ইকুয়ালস টু কিউ বাই টি, এই ক্ষেত্রে হবে ই বাই টি, যেহেতু এক রাউন্ডের জন্য টাইম পিরিয়ড। তাই এটাকে আমি কত লিখবো?
ই বাই টি ইন্টু এরিয়া। এবার কোথায় আছে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার আছে এখানে। তো এটা অনেকেই আশা করি জানো যে যখন ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে আর যদি সেখানে কেউ ঘোরাঘুরি করে তো দুটো ফোর্সের ব্যাপার আছে ভাই সাহেব। এক তো কত হয় ফোর্স কত হয় কিউ ইন্টু ভি ক্রস বি, যেটা একটা মুভিং চার্জের উপরে ফোর্স কত লাগে ম্যাগনেটিক ফোর্স কিউ ইন্টু ভি ক্রস বি। আর এখানে দেখতেই পাচ্ছ ভি এর সাথে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এই প্লেনে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর বি কোথায় আছে এদিক দিয়ে আছে ভি ভেলোসিটি, তাহলে ভি ক্রস বি করলে কত হবে ডাইরেকশন কি হবে দেখে নাও। ভি এর দিকে হাত রেখে বি এর দিকে ঘোরাবো, ভেতরে ঢোকাবো, তাহলে ফোর্স কোন দিকে লাগবে সেন্টারের দিকে লাগবে। তাহলে ম্যাগনেটিক ফোর্স হয়ে যাবে আমার কিউ ইন্টু ভি ক্রস বি। ভি আর বি এর অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে বি কিউ ভি। আর যেহেতু সার্কুলার মোশন হচ্ছে তাহলে একটা বাইরের দিকে কি থাকবে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কত হয় এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স আর এটা হবে সেন্ট্রিফিউগাল ফোর্স mv স্কয়ার বাই আর। সার্কুলার মোশন করা মানে এই দুটো ফোর্স কি থাকবে সবসময় ইকুয়াল থাকবে, তাহলে এটা এটা ইকুয়াল হবে, ওই জন্য বডিটা কি হবে কনস্ট্যান্ট স্পিড বা ইউনিফর্ম মোশনে ঘুরতে থাকবে, ইউনিফর্ম সার্কুলার মোশন করবে। তাহলে এখান থেকে আমি কি লিখবো যে fm ইকুয়ালস টু mv স্কয়ার বাই আর, তাহলে bqv ইকুয়ালস টু mv স্কয়ার বাই আর। একটা ভি কেটে গেল, তাহলে ভি কত হচ্ছে এখান থেকে ভি হচ্ছে আমার এখানে bqr বাই m, তাই তো হ্যাঁ bqr বাই m, ভি পেয়ে গেলাম। তাহলে আমার তো ভি লাগবে না টি লাগবে, টাইম পিরিয়ড কত হয় কে বলবে আমায় টি কত হবে টি ইকুয়ালস টু 2 পাই আর। টাইম পিরিয়ড মানে কত হয় ডিসটেন্স ট্রাভেল, এক রাউন্ডের জন্য কত হবে ডিসটেন্স ট্রাভেল কত হবে 2 পাই আর বাই কত হবে ওর ভেলোসিটি ভি। ওকে, আবার ভি এর ভ্যালু কত পেয়েছি আমি ওখানে bqr বাই m। যদি এটা বসিয়ে দিই আমি, এখানে আমি বসিয়ে দিই তাহলে কত হবে টাইম পিরিয়ড 2 পাই আর। আচ্ছা ক্যাপিটাল আর স্মল আর আমি গড়িয়ে ফেলেছি, এখানে ক্যাপিটাল আরই করে দিচ্ছি চলো 2 পাই আর বাই ভি কত হবে bqr বাই m, bqr বাই m মানে ওটা উপরে পাঠিয়ে দিলাম, তো একটা আর কেটে গেল, তো आंसर কত আসছে 2 পাই m বাই vq। ওকে 2 পাই m বাই vq, এটা কি হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা। যেহেতু আমরা এটা ইলেকট্রনের জন্য করছি তাহলে q ইকুয়ালস টু কত লিখবো ইলেকট্রনের জন্য কিউটা হয়ে যাবে ই। চলো এবার ম্যাগনেটিক মোমেন্ট বসিয়ে দেখি কত আসে ই বাই টি, টি এর জায়গায় কত বসাবো 2 পাই m বাই vq, 2 পাই m বাই vq মানে কত হবে বিটা উপরে উঠে যাবে bq, কিউ না ওটাকে ই বসাবো। ওকে, আর এরিয়া কত পেয়েছি h বাই be। এবার এই be আর এই উপরের be ঢিচক্যাও হয়ে গেল, তাহলে आंसर কত আসলো eh বাই 2 পাই m, এটাই হবে ম্যাগনেটিক মোমেন্টের आंसर। আই থিংক বুঝতে পারা গেছে কোন আনসারটা কারেক্ট হচ্ছে তাহলে eh বাই 2 পাই m, he বাই 2 পাই m। ইয়েস, অপশন 3 ইজ কারেক্ট। নিট 2025 এর ইলেকট্রনিক্স এর স্পেসিফিক্যালি ডায়োড রিলেটেড একটা প্রবলেম এখন আমরা সলভ করব। তো কোশ্চেন কি বলছে যে একটা এরকম সেটআপ রয়েছে দেখতেই পাচ্ছ, দুটো ডায়োড আছে D1 D2, তোমায় চেক করতে হবে যে 15 মিলিসেকেন্ড পরে কোন ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে আর কোন ডায়োড রিভার্স বায়াসে আছে। তো ইনপুট ভোল্টেজ দেওয়া আছে সামথিং, কত দেওয়া আছে দেখে নাও, V is given which is 220 sin of 100 by t। এটা তো স্টার্টিং এ ছিল, এটা মানে স্টার্টিং মানে জেনারেল একটা দেওয়া আছে এরকম। এবার কতক্ষণ পরে চেক করতে হবে তোমায় 15 মিলিসেকেন্ড। এবার দেখো যদি এদিকটা আপটা প্লাস ডাউনটা মাইনাস হয় তাহলে আমি কি বুঝবো এটা মানে যে দিকটার সাথে প্লাস থাকবে সেটা কি থাকে ফরওয়ার্ড, কারণ ডায়োডের এই দিকটা কত হয় p আর ওই দিকটা কত হয় n, তো প্লাসের সাথে প্লাস হলে কি হয় ফরওয়ার্ড হয়, আর যদি প্লাসের সাথে মাইনাস হয় তাহলে কি হবে রিভার্স। ওকে, তো চলো দেখা যাক 15 মিলিসেকেন্ড পরে কি হবে। তাহলে v আফটার 15 মিলিসেকেন্ড, টাইমটা কত বসাবো 15 মিলিসেকেন্ড, মিলি মানে 10 টু দি পাওয়ার -3, তো বসিয়ে দিলে কত হবে 220 sin of 100 পাই ইনটু t, টি কত হলো তাহলে 15 ইনটু 10 টু দি পাওয়ার -3, তাই তো ঠিক আছে ভেরি গুড 15 মিলিসেকেন্ড আছে। ওকে, তাহলে ভ্যালুটা যদি আমি বসাই সলভ যদি করি এটা কত আসছে 220 sin 10 টু দি পাওয়ার -3 মানে বুঝতেই পারছো 15 পাই হচ্ছে একটা, যেটুকু আমি দেখতে পাচ্ছি 15 পাই -3 মানে আরেকটা তলায় আরেকটা 0 আছে, তো তাহলে আরেকটা 1.5 পাই। 1.5 কে আমরা লিখতে পারি 220 sin 1.5 মানে 3/2 পাই, 3/2 পাই মানে বুঝতে পারছো কত ডিগ্রি 220 sin হচ্ছে পাই মানে 180,
180 টু 270, তো সাইন 270 এর ভ্যালু এটা প্রত্যেকেই জানে, এটা কত 0, এটা কত হয় 1, এটা কত হয় 180, আর 270 কোথায় থাকে ভাই সাহেব, 270 নিচের এই পয়েন্টটা, মানে সাইনের ভ্যালু হয়ে যাবে -1, তাহলে এটা হয়ে গেল -220। তাহলে যেই মোমেন্টে 15 মিলিসেকেন্ড পরে কত লাগছে ইনপুট ভোল্টেজ, -220, -220 মানে বুঝতেই পারছো এদিকটা কত হবে, তাহলে এদিকটা মাইনাস, এদিকটা কি হবে প্লাস, এদিকটা মাইনাস মানে এটা কত হবে, এটা একটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তার মানে D2 টাতে কি আছে, এদিকটা হয় P, এদিকটা হয় N, এটা P, এটা N, তাহলে এখানে দেখো পজিটিভের সাথে P আছে, তাহলে এই D2 টা হবে ফরওয়ার্ড, আর এটা অপোজিট আছে মানে এটা কি হয়ে যাবে রিভার্স। তাহলে অপশন খুঁজে নাও, D1 টা রিভার্স হবে, D2 টা ফরওয়ার্ড হবে, D1 টা রিভার্স হবে, D2 টা ফরওয়ার্ড। ইয়েস, অপশন 2 ইজ কারেক্ট। আশা করি এটা একদম সিম্পল কোশ্চেন ছিল, বুঝতে কোনো অসুবিধা হয়নি। নিট 2025 এর ইলেকট্রোস্ট্যাটিক্স 2 এর একটা পার্টিকুলার প্রবলেম আমরা সলভ করব, যেটা বেসিক্যালি স্ফিয়ার রিলেটেড, কন্ডাক্টিং স্ফিয়ার রিলেটেড। তো দেখতেই পাচ্ছ, আমি বলে দিচ্ছি, এত কিছু পড়ার দরকার নেই। দুটো স্ফিয়ার আছে, ওকে, আর এটা একটা নাম দিয়ে নাও A, এর একটা নাম দিয়ে নাও B, আইডেন্টিক্যাল বলা আছে, ওকে ভাই সাহেব। এদের ধরে নাও যে সেন্টারগুলোর মধ্যে সেপারেশন D, আর চার্জ কত দেওয়া আছে, দুটোতেই কিউ কিউ করে চার্জ আছে, এটাতেও কিউ চার্জ আছে, এটাতেও কিউ চার্জ আছে। তো এখন বলো ওদের মধ্যে যে যেহেতু লাইক চার্জ আছে কি করবে, অ্যাট্রাকশন কি রিপালশন, রিপালশন হবে, তো সেই ফোর্স কত ফোর্স হবে, এটা খুব ইজি, K Q1 Q2 বাই R স্কয়ার, আমরা প্রত্যেকেই জানি। তাহলে K Q1 Q2, এখানে যেহেতু দুটোতে সেম চার্জ আছে, Q ইন্টু Q মানে Q স্কয়ার বাই R স্কয়ার, এখানে R এর ভ্যালু কত আছে সেন্টার থেকে, সেন্টার D, তাহলে এটা হবে ইনিশিয়াল এই ফোর্সটা লাগছিল, এখানেও চার্জ আছে Q, এখানেও কি আছে চার্জ Q। এবার কি বলছে, আর একটা থার্ড চার্জকে, থার্ড একটা স্ফিয়ারকে নিয়ে আসা হচ্ছে, মানে পতি পত্নী এন্ড वो আসছে। এবার সে এসে কি করছে, বেস্ট ফ্রেন্ড, দুজনের বেস্ট ফ্রেন্ড, সে এসে একবার এর মাথা খাচ্ছে, মানে এর সাথে একবার টাচে থাকছে। তো ফার্স্ট কেসে কি হবে ভেবে দেখো, এর সাথে কে থাকবে সি, এর সাথে থাকবে সি, তার কাছে কোনো চার্জই ছিল না, কোনো ইনফরমেশন ছিল না, এরা ভাই বেশ ভালো ছিল, ঠিক ছিল, নিজেদের মধ্যে একটা ফোর্স ছিল, দেখা যাক কি হয় ফাইনালি। এবার থার্ড পার্সন এসে কি করছে, বেস্ট ফ্রেন্ড এসে কি করছে, এর সাথে কন্ট্যাক্টে আসলো, এতে আগে কত চার্জ ছিল, কি এর কোনো চার্জ ছিল না, 0 ছিল, বাট আমরা জানি যখন ওর সাথে থাকবে তখন কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তাই আশা করি সবাই জানে। টোটাল সিস্টেমটার এখন দুটো স্ফিয়ার মিলে মোট চার্জ কত হবে, এখানে ছিল কিউ আর এখানে কত 0, তাহলে কিউ হলো। বাট যখন আমি এবার ছাড়িয়ে দেবো না, ও কিছু জানতো না, আসার পরে যখন এর সাথে কয়েকদিন কাটালো, টাচ যখন থাকলো, কি হবে, আধা খবর ওর কাছে চলে যাবে, মানে 50% চার্জ কি হবে, ওর কাছে চলে যাবে। তাহলে মোট চার্জ কত, কিউ প্লাস 0, তার 50% মানে হাফ। এখন এর কাছে কতটা চার্জ আছে বলো, বলে না যে দুঃখের কথা শেয়ার করলে কি হয়, দুঃখের কথা যদি শেয়ার করা হয় তাহলে দুঃখ কমে যায়, তো সেরকম হয়তো হতে পারে ব্যাপার কিছু কিছু। আর সি যেটা ছিল, সাদা মন নিয়ে এসেছিল, ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি চলে গেল, এখন ওর কাছে চার্জ কত হবে, Q/2, বোঝা গেল, এটা A আর এটা সি। এখন তাহলে এর কাছে কত চার্জ আছে বলো, Q/2, সি এর কাছে কত চার্জ আছে, Q/2। এবার ভাই সাহেব কি করলো, কিছুটা জেনে গেছে মোটামুটি, 50% জানে কি হয়েছে, এর থেকে জানলো। এবার কার কাছে যাচ্ছে ও, এবার তার কাছে যাচ্ছে, তার কাছে মানে বি এর কাছে যাচ্ছে, বি এর কাছে কত চার্জ ছিল, অলরেডি কিউ ছিল, আর এখন কিন্তু সি আর 0 নয়, প্রথমে যখন প্রথমবার এসেছিল তখন 0 ছিল, এর সঙ্গে কয়েকদিন কাটানোর পরে ওর কাছে চার্জ কত চলে এসেছে, Q/2 চলে এসেছে। এবার যখন ওকে আমি এর সাথে টাচে রাখবো, এখন অলরেডি ওর মধ্যে কত চার্জ আছে, Q/2। এবার ভাবো যখন আবার ওদের মধ্যে ছাড়াছাড়ি হবে, যখন এর থেকে বেরিয়ে চলে যাবে, তখন কি হবে, টোটাল যে চার্জটা আছে তার 50-50 হয়ে যাবে, যেমন এখানেও তাই, টোটাল চার্জ কত ছিল, Q+0, তার 50-50, মানে এখানে Q/2, ওখানে Q/2, এক্ষেত্রেও তাই হবে। টোটাল যে চার্জটা, এখন বলো দুজনে মিলে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, মোট চার্জ কত আছে, Q+Q/2, এলসিএম করলে 2 হবে, এলসিএম 3Q/2, তো টোটাল চার্জ আছে 3Q/2। যেদিন চলে যাবে সেদিন 50% রেখে যাবে, 50% নিজে নিয়ে চলে যাবে। তো সেদিন কি হবে, সেদিন বি এর কাছে চার্জ থাকবে এটার অর্ধেক, মানে 3Q/2 টোটাল, তার অর্ধেক করলে কত হয়, হাফ, তাহলে হাফ করে 3Q/4 হয়ে যাবে, 3Q/4, আর কত নিয়ে যাবে, 3Q/4। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার কোশ্চেনে কি বের করতে বলেছে, এই ঘটনাটা ঘটার পর সি কি করলো, আসলো, কিছু ঘাটিয়ে ফাটিয়ে দিয়ে ফাইনালি চলে গেল। এবার তোমায় কি করতে হবে, এ এবং বি এর মধ্যে এখন চার্জ কত হবে, মানে সি আসার আগে কত ছিল, সি আসার আগে ফোর্স ছিল KQ²/D², আর সি আসলো, ঘাটাঘাটি করলো, দুজনের সাথে কথাবার্তা বললো, টাইম স্পেন্ড করলো, করে চলে গেল। এই অবস্থায় এখন ওদের মধ্যে কত, নিউ ফোর্স কত, তো তার জন্য বলো কিভাবে করব, এখন বলো এ এর কাছে কত চার্জ আছে, এর কাছে এখন কত চার্জ আছে, Q/2,
আর বি এর কাছে কত চার্জ আছে? বি এর কাছে চার্জ আমরা দেখলাম 3q/4, ডিসটেন্সটা সে একই রয়েছে ডি। এখন নিউ ফোর্স কত হবে? নিউ ফোর্স হয়ে যাবে ভাই সাহেব কে q1 q2/r², মানে কেটা তো যেমন আছে রেখে দিলাম। q1 মানে কত হবে q/2, আর এটা কত হবে 3q/4 ইন্টু r²। r² মানে কত হবে বলো? d²। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে যদি আমি সলভ করি, f ড্যাশ কত হবে বলো? 3/4 8 k q²/d²। ওকে, তাহলে আগে কত ছিল? f ছিল। নিউ ফোর্স কত হলো? এটা। তার মানে কত টাইমস হয়ে যাচ্ছে? f ড্যাশ ইকুয়ালস টু 3/8 ইন্টু f। আগে যা ফোর্স ছিল তার 3/8। দেখেছো, এই জন্যই সম্পর্কের মধ্যে থার্ড পার্সনকে ঢুকতে দিতে নেই। আগে ছিল f, এখন কত হয়ে গেছে? 3/8। মানে কত পার্সেন্ট কমে গেছে ভাবো একবার। 3/8 টাইমস ফোর্সটা কি হলো? কমিয়ে দিল। এটাই হয়, থার্ড পার্সনকে কোনো কোনো ক্ষেত্রে আটকাতে হয়, এন্ট্রি দিতে নেই সব জায়গায়। তাহলে এখানে দেখা যাক কি হবে, আনসার কত হবে? 3f/8। কোনটা? অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। নিট 2025 এ মডার্ন ফিজিক্সের একটা পার্টিকুলার প্রবলেম আমরা সলভ করব, যেটা বোর রেডিয়াস রিলেটেড। তো কি আছে? ডি ব্রগলি ওয়েভলেংথ ইলেকট্রনের জন্য আমাদের বের করতে হবে, এন্ড গিভেন কি আছে? বোর রেডিয়াস। বোর রেডিয়াসটাকে আমরা r0 দিয়ে লিখবো। তাহলে r0 যদি বোর রেডিয়াস হয়, তার রেসপেক্টে হায়ার অর্ডারের জন্য যদি আমরা, একটা ফর্মুলা ছিল আশা করি সবাই জানে, rn কত হয়? n²r0। আই হোপ ইউ রিমেম্বার দিস ফর্মুলা। আর ডিরাইভ করে দেখানোর সময় নেই। আর ইলেকট্রন যখন ঘুরছে, তো এটাও আশা করি সবাই শুনেছো যে ইলেকট্রনিক কার মতো বিহেভ করে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো এরকম যদি আমরা ভাবি, তো টোটাল পেরিফেরি কত হবে? 2πr। তো 2πr ইকুয়ালস টু কত হবে? n ল্যামডা। কারণ 1 হলে ল্যামডা একটা ওয়েভলেংথ হবে, এরকম দেখতে হবে না। যত আস্তে আস্তে অর্ডার গুলো বাড়তে থাকে, 5 ল্যামডা 6 ল্যামডা, তোমরা দেখতে পাচ্ছ একটা ক্রেস্ট একটা ট্রাপ মিলে কত হয়? একটা ল্যামডা হয়। তো এটা যদি rn এর জন্য, যে কোনোর জন্য, যেহেতু আমি n লিখেছি মানে এখানে কত? এনি নাম্বারের জন্য হতে পারে। ধরো এখানে 7th এর জন্য, তাহলে n এর ভ্যালু কত বসাবো? 7 বসাবো। তো এইভাবে আমায় করতে হবে বেসিক্যালি। তো 2πr ইকুয়ালস টু n ল্যামডা। তো ওয়েভলেংথটা কিভাবে আছে? সার্কুলার অরবিটে এভাবে ছড়িয়ে আছে, ওই জন্য সারকামফারেন্সের যেটা পেরিফেরি তার সাথে কি করে দিলাম? n ল্যামডা করে দিলাম। তো এখান থেকে তাহলে দেখে নিই, 2πrn ইকুয়ালস টু কত হবে বস? n ল্যামডা। আচ্ছা, nth অরবিটের জন্য, rnটা তো nth অরবিটের জন্য, তো বোর রেডিয়াসের রেসপেক্টে লিখলে কত হয়? n²r0। এখানে r0টাকে আমি বোর রেডিয়াসটাকে কত ধরেছি? r0 ধরেছি। ওকে, তাহলে 2πrn, আবার কত লিখবো? n²r0 ইকুয়ালস টু কত হবে? n ল্যামডা। একটা n তাহলে কেটে যাচ্ছে, তাই তো? আমায় বের কি করতে হবে? ডি ব্রগলি ওয়েভলেংথ, ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা কত হবে বস? ল্যামডা হয়ে যাবে, এই তো ইজি বেরিয়েই গেছে, 2πl ইন্টু r0। কোন অরবিটের জন্য জিজ্ঞেস করেছে? n ইকুয়ালস টু 2। n ইকুয়ালস টু 2 এর জন্য এটা একদম ইজি কোয়েশ্চেন। ল্যামডা কত হবে? n ইকুয়ালস টু 2, মানে 4πr0। এবার ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। 4π, পাইটাকে আমি অ্যাপ্রক্স 3 ধরে দেখি, আনসারগুলো অনেক কাছাকাছি নেই, দূরে দূরে আছে। আমি অ্যাপ্রক্স 3 ধরে করছি, বাট 3.14 সবাই জানি। তাহলে 4 ইন্টু পাই মানে 3.14 ইন্টু r0। r0 কত দেওয়া আছে কোয়েশ্চেনে? 0.052। 0.052। এটা মোটামুটি 3 ধরে করলে কত আসবে? 4 3 যা 12। তো 12 2 যা 2, 3টের পরে পয়েন্ট, তো এটার থেকে বেশি আসবে, মানে গ্রেটার দ্যান হবে, ইকুয়াল দেবো না, এটার থেকে বড়ই হবে। কারণ আমি 3 ধরে করলে মোটামুটি 0.624 এর বেশি। 0.62, জিরো ফিরো নেই কিন্তু। পয়েন্ট এটা তো হবে না এমনিতে, পয়েন্ট আছে এটাও হবে না, 2 পয়েন্ট আছে এটাও হবে না। তো ঠিক আছে, আনসার কত হবে? 0.67 ন্যানোমিটার। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই স্যার, আপনার তো 0.624 এসেছে। ভাই সাহেব, আমি এটাকে 3.14 আছে না, আমি কত ধরে মোটামুটি ক্যালকুলেশন করলাম, রাফলি 3 ধরে করলাম, তো 12 দিয়ে মাল্টিপ্লাই করলে এরকমই আসে 0.624। তার থেকে তো বেশি হবে না, 0.14 আছে। তাহলে আনসার কত হবে? 0.67 ন্যানোমিটার। নিট 2025 এর মডার্ন ফিজিক্সের আর একটা প্রবলেম এখন আমরা সলভ করব, যেটা বেসিক্যালি ফটো ইলেকট্রিক এফেক্ট রিলেটেড। তো কি আছে দেখতেই পাচ্ছ, এটা আমার মনে হয় একদম ফ্রি মার্কস, সব থেকে ইজি, সবাই জানে এটা। কনসেপ্ট কি, যে থ্রেশহোল্ড যে ফ্রিকোয়েন্সি থাকে তার থেকে যদি অ্যাবাভ হয়, তাহলে আমাদের যে ফোটো কারেন্ট হয় না, ফোটো কারেন্ট কি হয় বলতো? ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে? ইন্টেন্সিটির সাথে। এটা কোন কন্ডিশনে হয়? সবসময় হয় না। কি হতে হবে? ফ্রিকোয়েন্সিটাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে কি হতে হবে? বেশি হতে হবে। এটা মুফট কা মার্কস, দেখে নাও শুধুমাত্র কোথায় হচ্ছে। তাহলে ফোটো কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ইন্টেন্সিটি। ইয়েস, ফোটো কারেন্ট আর ইন্টেন্সিটি অফ লাইট। তো এটাই কারেক্ট আনসার। বাকিগুলো দেখো আসছে না কিন্তু।
না, থ্রেশহোল্ডের বেশি হলেই হবে ফ্রিকোয়েন্সিটা। তাহলে অপশন 1টা কারেক্ট হবে, এ অনলি। নিট 2025 এর জিওমেট্রিক্যাল অপটিক্সের একটা পার্টিকুলার প্রবলেম আমরা এখন সলভ করব। তো দেখতেই পাচ্ছ এটা সার্টেন ক্যামেরা কম্বিনেশন অফ 4 সিমিলার থিন কনভেক্স লেন্স। ওকে, তো 4টে কনভেক্স লেন্সকে আমরা এভাবে পরপর কানেক্ট করা হয়েছে, ইকুইভ্যালেন্ট দেখতে হবে। আই থিঙ্ক কি আছে সিমিলার, সিমিলার বলা মানে ফোকাসগুলো কি হবে বলে যারা সেম হবে, এফ 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 এফ। তাহলে 1 কম্বিনেশনের জন্য আমরা জানি যেটা অনেকটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্যারালালের মতো হয়। তাহলে 1/f ইকুইভ্যালেন্ট কত হবে, 1/f প্লাস 1/f প্লাস 1/f প্লাস 1/f। আর পাওয়ারের ফর্মুলাও আমরা জানি পি কত হয়, পি ইকুয়ালস 1/f। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট পাওয়ার আমি কত লিখবো, পাওয়ার ইকুইভ্যালেন্ট ইকুয়ালস চুপচাপ পি প্লাস, যেহেতু সমান আছে চারটেকে অ্যাড করে দেবো, তাহলে 4p হয়ে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার হয়ে যাবে 4p। আর ম্যাগনিফিকেশন আমাকে বের করতে বলেছে, তাই তো। ম্যাগনিফিকেশন হচ্ছে কি, যে যটা করে লাগাবো সে তত টাইমস করবে। সাপোজ একটা লেন্স যদি 2 টাইমস করে আর একটা হয়তো 3 টাইমস করে, টোটাল কত হবে, 6 টাইমস হয়ে যাবে। ওকে, তাহলে ম্যাগনিফিকেশনের যে ফর্মুলা হয় ম্যাগনিফিকেশন পাওয়ার, সেটা হয় m1 ইন্টু m2 ইন্টু m3 ইন্টু m4। যেহেতু এখানে 4টেই আইডেন্টিক্যাল বলা আছে, সেই জন্য কত হবে, m ইন্টু m ইন্টু m ইন্টু m। দ্যাট মিনস ইট উড বি m টু দি পাওয়ার 4। তাহলে আমাদের অপশন হবে পাওয়ারটা 4p অ্যান্ড ম্যাগনিফিকেশন পাওয়ার হবে m টু দি পাওয়ার 4, 4p অ্যান্ড m টু দি পাওয়ার 4। ইয়েস, অপশন 3 ইজ দ্য কারেক্ট। নিট 2025 এর মডার্ন ফিজিক্সের একটা প্রবলেম আমরা এখন সলভ করব। তো দেখতেই পাচ্ছ একটা ফোটন এবং ইলেকট্রনের ওয়েভ লেংথের কম্প্যারিজন আমাদেরকে করতে হবে বেসিক্যালি। তো তার জন্য ফর্মুলা আশা করি প্রত্যেকেই জানো যে ফোটনের জন্য কি ফর্মুলা হয় বস, ফোটন অ্যান্ড ইলেকট্রন। ওকে, ফোটনের জন্য হচ্ছে যে E ইকুয়ালস টু CH বাই ল্যামডা, তাই তো, E ইকুয়ালস টু CH বাই ল্যামডা। দিস ইজ ফর ফোটন, তাহলে P লিখবো, ল্যামডা P। আর ইলেকট্রনের জন্য একদম বেসিক ডি ব্রগলি, ল্যামডা ইকুয়ালস টু H বাই P। এটা কার জন্য, ইলেকট্রনের জন্য। বাট P মানে কি, এটা মোমেন্টাম, মোমেন্টামের ফর্মুলা আমরা জানি। তার জন্য এনার্জির ফর্মুলা জানতে হবে, এনার্জি কত হয়, হাফ mv²। কারণ এদের কাছে তো কাইনেটিক এনার্জি থাকে। এটাকে যদি আমি মোমেন্টামের টার্মে লিখি, P ইকুয়ালস টু mv যদি বসিয়ে দিই, এক কাজ করতে হবে, m দিয়ে মাল্টিপ্লাই করি, m দিয়ে ডিভাইড করি, তাহলে এটা হয়ে যাবে p²/2m, তাই তো। তাহলে p কত হবে, √2me। ওকে, এটা এখানে এবার বসিয়ে দেবো। তাহলে ল্যামডা ইলেকট্রনের জন্য হলো h/p, p মানে আবার কত, √2me। এই এনার্জিটা কার জন্য, ইলেকট্রনের জন্য। ওকে, কোশ্চেনে কিছু কি বলা আছে, আ ফোটন অ্যান্ড ইলেকট্রন হ্যাভ দ্য সেম এনার্জি E। আচ্ছা, তার মানে এই এনার্জি আর এই এনার্জি কি হবে, সেম হবে। ফোটনের এনার্জি, দ্যাট মিনস ইট ইজ সেড দ্যাট EP ইকুয়ালস টু EE, এটা বলা আছে। ওকে, তাহলে এখান থেকে কাজ করি, যদি আমি একটা ইকুয়েশনটাকে ডিভাইড করে নিলে আই থিঙ্ক বেটার হবে, বা স্কোয়ারিং করে দিলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, এটাকে 1 নাম্বার ইকুয়েশন বললাম, এটা সেকেন্ড ইকুয়েশন। যদি আমি এখান থেকে ল্যামডা পিটা বের করে নিই, ল্যামডা পি কত হবে বস, CH/EP। তো এটা ফার্স্ট ইকুয়েশন, ওটা সেকেন্ড ইকুয়েশন, ডিভাইড করে দাও। কি বের কি করতে বলেছে, দ্য রেশিও অফ দেয়ার ডি ব্রগলি ওয়েভলেংথ। তো ল্যামডা ফোটন বাই ল্যামডা ইলেকট্রন, তো আগে এটা হবে ল্যামডা ফোটন বাই ল্যামডা ইলেকট্রন। ল্যামডা ফোটন কত পেলাম আমরা, CH/E। আর আলাদা করে EP লিখবো না, কারণ EP ইকুয়ালস টু কত আছে, E আছে, তো দুটো একই তো ব্যাপার, তো এটাকে আমি E ধরে নিলাম। ওকে, আর ল্যামডা E কত হবে, h/√2me। ঠিক আছে, এবার কি করবো, প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিম করে দাও, CH ইন্টু √2me বাই EH। তো H কেটে গেল। আচ্ছা, এখানে E আছে, E মানে E কে কিভাবে লিখতে পারি, √E ইন্টু √E। তো থেকে যাচ্ছে তোমার C একটা থাকছে, ওপরে থাকছে √2m। এবার √E মানে e টু দি পাওয়ার হাফ, এখানে E কে কি লিখতে পারি, √E ইন্টু √E, কেটে যাবে, কেটে গিয়ে একটা √E পড়ে থাকছে। তো দ্যাট উড বি C ইন্টু, বড় করে রুট লাগিয়ে দিলাম, 2m/E। দেখো তো খুঁজে আছে কিনা আনসার, C ইন্টু √2m/E, C ইন্টু √2m/E। ইয়েস, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। নিট 2025 এর ম্যাগনেটিজম থেকে একটা প্রবলেম আমরা এখন সলভ করব। সেটা খুব ভালো কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ যে ইলেকট্রন দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি।
কি আছে, একটা রকম ইলেকট্রনকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পাঠানো হচ্ছে। এই ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ড, ভেতরের দিকে আছে ম্যাগনেটিক ফিল্ড, ধরে নিয়েছি আমি, তুমি যা খুশি ধরতে পারো, ধরাধরি একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো ইলেকট্রনকে মুভ করানো হচ্ছে, ইলেকট্রন কিন্তু। আমি যদি কিউ চার্জ নিতাম তখন অন্য কোনো ব্যাপার হতো, ভি। তো ইলেকট্রনকে যদি আমরা মুভ করাই, ম্যাগনেটিক ফোর্স কত লাগে, মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম বলে চ্যাপ্টারে ছিল, এফএম কত হয় ভাই সাহেব, কিউ ইন্টু ভি ক্রস বি হবে। বাট এখানে দেখতেই পাচ্ছ কি বলেছে, পারপেন্ডিকুলার ভাবে ঢুকিয়েছে, তার মানে ভি আর বি এর অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি। কারণ দেখো বি কিভাবে আছে, এই প্লেনে আছে, আর ভি কোন দিকে আছে, এদিকে আছে, তো এরকম, তো এদের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। তো বি কিউ ভি হয়ে যাবে ফোর্সটা, জাস্ট বি কিউ ভি। এবার দ্বিতীয় গভীর প্রশ্ন, স্যার এই ফোর্সটা লাগবে কোন দিকে, তো তার জন্য আমাকে কি করতে হবে, ক্রস প্রোডাক্ট করতে হবে, ভি ক্রস বি। চলো তাহলে ভি এর দিকে হাত রাখলাম, রেখে কি বি কোন দিকে আছে, ভেতরের দিকে, তো রাইট হ্যান্ড ক্রস প্রোডাক্টের নিয়ম তাই। তো ভি ক্রস বি কোন দিকে লাগছে, ফোর্সটা আপ, কিন্তু আপ হবে না, কারণ হচ্ছে যদি এটা কিউ হতো তাহলে আপই হতো, যদি পজিটিভ চার্জ হতো, কিন্তু ইলেকট্রন আছে ও নেগেটিভ চার্জ। তো বেসিক্যালি এটা কত লিখবো আমি, মাইনাস বি ইভি, বোঝা গেল। অ্যাকচুয়ালি তাই করবে, ভি ক্রস বি করে নেবে। যদি পজিট্রন থাকতো তাহলে যেদিকে ভি ক্রস বি ডাইরেকশন হতো আমরা সেদিকেই ফোর্স বলতাম, বাট যেহেতু কোয়েশ্চেন ইলেকট্রন বলা আছে, এই যে ইলেকট্রন ঢুকছে, তাহলে কিছু করার নেই, ভি ক্রস বির যা ডাইরেকশন হবে তার অপোজিট নেবো। তাহলে এখানে আমাদের ভি ক্রস বি কোন দিকে হলো, আপ, তাহলে এফ এম মানে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে নেবো, এদিকে নেবো, বি ই ভি। তো কমন সেন্স কি বলে, ভাই সাহেব কি আর স্ট্রেট লাইনে যেতে পারবে না, যখন স্ট্রেট লাইনে যাচ্ছিলে বাট যার তরফ থেকে হঠাৎ করে ফোর্স ফিল করা শুরু করলে আস্তে আস্তে কি করবে, তার দিকে নিজেকে বেঁকিয়ে ফেলবে। তো ইলেকট্রনই বা কেন ব্যতিক্রম, ইলেকট্রনও তাই করবে, আস্তে আস্তে কি করবে, ও এরকম ভাবে চলে যাওয়ার চেষ্টা করবে, বেন্ড করে যাবে, ফোর্সটার দিকে অ্যালাইন করবে আস্তে আস্তে, তাই না। বাট এবার চাইছিলাম যেটা আটকাতে হবে, চলে যাওয়া চলবে না, স্ট্রেট লাইনেই চলতে হবে, যেমন চলছিল তেমন চলতে হবে। সেটা আটকাতে গেলে কি করতে হবে, অপোজিট দিকে একটা কি দিতে হবে, একটা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করতে হবে, তাই তো। এবার অনেক এখানে একটা ডাউট থাকে লোকজনের, স্যার ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করবো কোন দিকে করব, ইলেকট্রিক ফিল্ডের চার্জের ওপর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকলে ফোর্স কত লাগে এটাও আমরা জানি, এফ ইকুয়ালস টু কত হয়, কিউ ইন্টু ই। একই গল্প, যদি চার্জটা পজিটিভ হয় যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই কি লাগবে, ফোর্স লাগবে। বাট যদি আমি ইলেকট্রনের কথা বলছি তাহলে ফোর্স কত হবে, মাইনাস ই ইন্টু ই। ফোর্স লাগবে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, ফোর্স লাগবে মানে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স এফি ওয়ালা যে ফোর্সটা লাগবে সেটা কোন দিকে লাগবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। আমাকে ভেবে এখানে বলো ম্যাগনেটিক ফোর্স কোন দিকে আছে, নিচের দিকে আছে, তাহলে আমাকে এফি কোন দিকে দেওয়াতে হবে, ওপরের দিকে এফিকে হতে হবে, এফি ওপরের দিকে হতে হবে। আর এফি ওপরের দিকে হওয়া মানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এফির অপোজিট। তাহলে এফিকে কোন দিকে হতে হবে ভেবে দেখো, মানে এফি না, এফিকে হতে হবে ওপরের দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডকে কোন দিকে হতে হবে, এফির অপোজিট। এফির অপোজিট মানে এদিকে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এফি কত হবে, কিউ ইন্টু ই, মানে ই সাইনটা আমি দিলাম না, যেহেতু আমি দিয়ে দিয়েছি অ্যারোটা, জাস্ট কত লিখে দেবো, ই ইন্টু ই। এবার এই দুটো যদি ব্যালেন্স করে দেয় তাহলে কি হবে, কারোর দিকে আর বাঁকবে না, এপাং ওপাং সোপাং কিছুই হবে না, এর দিকেও যাবে না ওর দিকেও যাবে না, দুটো মেনটেন করছে আর কি, না তো একে পাত্তা দেবে না তো ওকে পাত্তা দেবে, একদম কি হবে, স্ট্রেট লাইনে চলে যাবে। তো ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে ফোর্স যদি ব্যালেন্স করে দিই আমি কি লিখবো, এফি কাকে ব্যালেন্স করবে, বি কিউ ভি কে ব্যালেন্স করবে। তাহলে আমি লিখে দেবো বিইভি ইকুয়ালস টু ই ইন্টু ই। তো ই খতম হয়ে গেল, তাহলে ভি ইকুয়ালস টু ই বাই বি, ভি ইকুয়ালস টু ই বাই বি একটা পেয়ে গেলাম। আর কোশ্চেনে দেওয়া আছে আই থিঙ্ক মুভিং উইথ স্পিড সি বাই 100, তো ভি এর ভ্যালু কত দেওয়া আছে, সি বাই 100। ভি এর ভ্যালু লেখার জায়গা নেই, তো ভি এর ভ্যালু কত দেওয়া আছে বলো, সি বাই 100। আমায় বের কি করতে বলেছে, আমায় we wish to apply uniform electric field, ঠিক আছে we wish to apply electric field is then, আচ্ছা কন্ডিশন বের করতে হবে আর ভ্যালু বের করতে হবে। আচ্ছা কার ভ্যালু দেওয়া আছে, দেখো বি এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু কত দেওয়া আছে, 9 × 10⁻⁴। ওকে, 9 × 10⁻⁴, 9 × 10⁻⁴। তাহলে এখান থেকে এর ভ্যালু বের করে নিই, তাহলে ই হয়ে যাবে বিসি মানে বি ইন্টু সি বাই 100। ওই বিসি না, বি ফর ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড সি ফর স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। তাহলে বি এর ভ্যালু কত দেওয়া ছিল দেখলাম, বি এর ভ্যালু দেওয়া ছিল বা কত জানো, 9 × 10⁻⁴, 9 × 10⁻⁴। আর সি কত আছে,
3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, যা আমরা প্রত্যেকেই জানি, বাই কত হবে 100। তো 9 3 কত দেখতে পাচ্ছি 27 তো দেখতেই পেলাম, আর 8 আর -4 অ্যাডজাস্ট করলে কত হবে 10 টু দি পাওয়ার +4 বাই কত আছে 100। ওকে, তাহলে এখান অবধি এই আছে। 100 এর জন্য আবার কি হবে, দুটো জিরো চলে যাবে, তাহলে 2700 বা তুমি স্টাইল মেরে কি লিখতে পারো 27 ইন্টু 10 স্কোয়ার। খোঁজো এবার অপশন, 27 ইন্টু 10 স্কোয়ার কোথায় কোথায় আছে, 27 ইন্টু 10 স্কোয়ার আবার দুটোতে আছে, তাহলে এটা তো হবে না, কারণ তো 27 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাদ দিয়ে চলে গেল। এবার কি আছে, E is perpendicular to B and its magnitude is 27 into 10 to the power 2। আর একটা কি আছে, E is parallel with B। তো আমরা দেখি এবার E কোন দিকে ছিল, নিচের দিকে, এদিকে আছে, আর B কোন দিকে আছে, ভেতরের দিকে। একটা জিনিস আছে এদিকে আর একটা জিনিস আছে ভেতরের দিকে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পারপেন্ডিকুলারটা আনসার হবে আমার। ইয়েস, দিস উড বি আনসার, E is perpendicular to B। NEET 2025 এর EM ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে একটা পার্টিকুলার প্রবলেম আমরা সলভ করব। সেটা দেখতেই পাচ্ছ কি আছে, একটা ওয়েভ ইজ গিভেন EZ বরাবর যাচ্ছে। তো আমরা জানি যে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় কিন্তু, ঠিক আছে। ধরো এটা দিকে যদি ওয়েভ যায়, এটা দিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে এদিক বরাবর কে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, মানে এরকম টাইপের ব্যাপারটা। এটা ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, তাহলে এটা কার অসিলেশন, ইলেকট্রিক ফিল্ড, তো এটা কার অসিলেশন হবে, ম্যাগনেটিক ফিল্ড। মানে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, প্রোপাগেশনের সাথে এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। তো চলো দেখা যাক, EZ দেওয়া আছে। তো যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছে, তো দুটো ফোর্স এখানে আমরা জানি, ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, দুটো ব্যালেন্স হয়ে থাকবে। ম্যাগনেটিক ফোর্স হবে যদি 90 ডিগ্রিতে থাকে তো BQV, আসলি ফর্মুলা Q ইন্টু V ক্রস B, আর ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা Q ইন্টু E। BQV কেন লিখলাম, কারণ 90 ডিগ্রিতে আছে বলে। আর এটা কত হবে Q ইন্টু E, Q খতম, তাহলে V কত হয়ে গেল E বাই B। আর যেহেতু এখানে প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা জানি কার স্পিডে চলে, লাইটের স্পিডে চলে, তাহলে কত হবে বলো, এটা কি C লিখবো আমরা, ঠিক আছে। তাহলে C ইকুয়ালস টু E বাই B। এখানে দুঃখ থাকতে পারে কারো, স্যার ডিরেক্ট C লিখে দিলেন কি করে হবে। আরেকটা ভাবে তুমি দেখতে পারো, এখান থেকে C মানে আমরা কি জানি, ওমেগা বাই কে। এই কোশ্চেনটাতে থেকে দেখো এটা কত আছে 60 cos k, k এর ভ্যালু কত 5, আর ওমেগা কত আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো ডিভাইড করেও করতে পারো যাদের মনে দুঃখ আছে। তো আমরা যদি তাই করি, C এর ভ্যালু কত হবে ওমেগা, ওমেগা কত পেলাম 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.5 10 টু দি পাওয়ার 9 বাই কত আছে k, k কত পেলাম 5। তো সিম্পলিফাই করলে কত হবে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে দিলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে লাইটের স্পিড হবে, মানে লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা জানি যে লাইটের স্পিডে চলে। দ্যাটস ফাইন, ওখান অবধি হয়ে গেল। এবার কি করতে বলেছি, দেন দ্য এক্সপ্রেশন ফর দ্য করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা দেখো E ইকুয়ালস টু কত হয়, E ইকুয়ালস টু E নট। E নট হচ্ছে কত 60, এটা আমরা দেখতে পেলাম। E এর পিক ভ্যালুটা কত আছে 60। তো একই রকম ভাবে আমাকে কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডেরও পিক ভ্যালু বের করতে হবে। কোন ফর্মুলা দিয়ে করব, এই ফর্মুলা থেকে করে নেব। তাহলে B নট কত হবে বলো, B নট হবে E নট বাই C, E নট বাই C, E নট বাই C। E নট কত আছে আমাদের 60, তো 60 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এটা হবে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আই হোপ এটা বোঝা গেছে। কত হবে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -8। তুমি যদি 2টাকে অ্যাডজাস্ট করে দাও, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। ওকে, তাহলে B নট হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। ভেরি গুড। কি করতে বলেছে, এক্সপ্রেশন ফর দ্য করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডকে কিভাবে লিখবো, এটা ব্যাপার। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে হবে। তো এটুকু পেলাম, পিক ভ্যালু কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মানে অপশন 3 হবে না, অপশন 4 হবে না, 1 আর 2 এর মধ্যে কিছু একটা হবে। কোনটা হবে সেটা আমায় বুঝতে হবে। দেখা যাক, মানে এক্স এর দিকে থাকবে নাকি ওয়াই এর দিকে থাকবে। তার আগে একটা কথা বলো, তিনটে তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ওয়েভ কোন দিকে ট্রাভেল করছে, ওয়েভ কোন দিকে ট্রাভেল করছে, যদি আমি এটাকে এক্স বলি, এটাকে যদি আমি ওয়াই বলি, এটাকে যদি জেড বলি, তো ওয়েভ কোন দিকে ট্রাভেল করছে cos kx, kx। তো আমরা ওয়েভের ইকুয়েশন থেকে জানি y ইকুয়ালস টু, মনে পড়ছে, a sin ওমেগা t মাইনাস kx। তো অ্যালং পজিটিভ x দিয়ে যাওয়ার কন্ডিশন কি হবে, y ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx। তো kx থেকে আমি কি বুঝলাম, যেহেতু দেখো প্রত্যেকটাতেই কত আছে kx আছে, তো ওয়েভটা প্রপাগেট করছে কোন দিক দিয়ে, অ্যালং x অ্যাক্সিস। তাহলে ওয়েভটা যাচ্ছে v ইকুয়ালস টু c, যাই হোক না কেন, ও যাচ্ছে কোন দিক দিয়ে, x অ্যাক্সিসের দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, z এর দিকে।
এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড। এটা নিশ্চয়ই এবার ভাবারও দরকার নেই, ডেফিনেটলি যেহেতু তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ড কোন দিক দিয়ে থাকবে, ইলেকট্রন যাচ্ছে এক্স এর দিকে, ইলেকট্রিক ফিল্ড আছে জেড এর দিকে, তো বি হবে অবভিয়াসলি ওয়াই, অ্যালং ওয়াই অ্যাক্সিস এর দিকে বি হবে। আর ওর পিক ভ্যালু বা বি নট কত হবে, 2 × 10⁻⁻7 খুঁজে নাও এবার। তাহলে বি এক্স তো হবে না ভাই, আর কি করার আছে, একটাই তো অপশন পড়ে আছে, 2 × 10⁻⁻7 কস অফ যেটা আছে প্রপাগেশন এক্স এর দিকে যাচ্ছে বলে। তো দিস ইজ ইওর কারেক্ট অপশন, অপশন নাম্বার 1। নিট 2025 এর অপটিক্স এর একটা পার্টিকুলার প্রবলেম আমরা সলভ করব, যেটা ব্রিস্টার অ্যাঙ্গেল রিলেটেড, পোলারাইজেশন থেকে বেসিক্যালি। তো এটা দেখে নাও, সবাই জানে এটা খুব ফেমাস কোয়েশ্চেন, যেটা একটা যদি ইনসিডেন্ট লাইট থাকে বেসিক্যালি, ও যদি ব্রুস্টার অ্যাঙ্গেলে পড়ে তাহলে কি হবে। যখন ব্রুস্টার অ্যাঙ্গেলে পড়বে, এটা তোমরা প্রত্যেকেই জানো, কনসেপ্ট জানা আছে এটা, যে রিফ্লেক্টেড লাইটটা হবে ওটা কমপ্লিটলি পোলারাইজড হয়। ইয়েস, এটা হয়তো একটা আনপোলারাইজড লাইট থাকতে পারে, বাট ও যদি ব্রুস্টার অ্যাঙ্গেলে পড়ে, ব্রুস্টার অ্যাঙ্গেলের ডেফিনেশনটাই তাই, যখন ব্রুস্টার অ্যাঙ্গেলে লাইটটা পড়বে যেটা রিফ্লেক্টেড হবে ও হবে কমপ্লিটলি পোলারাইজড, রিফ্লেক্টেড হয়ে যাবে কমপ্লিটলি পোলারাইজড। আর যেটা রিফ্র্যাক্টেড এদিক দিয়ে যাওয়ার কথা ছিল বাট এখানে যাবে, কারণ দেখো ডেন্সার মিডিয়াম, স্যার বুঝলেন কি করে, কারণ এয়ার থেকে ট্রাভেল করছে, কোথায় ট্রাভেল করছে, একটা মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1.7, 1.7 কে আমরা অ্যাপ্রক্স কি লিখতে পারি, √3। তো মিউ ইকুয়ালস টু 1 থেকে মিউ ইকুয়ালস টু √3 তে ঢুকছে, তাহলে রেয়ার থেকে ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়ামে গেলে কি হয়, টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে যাবে। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটাকে কি বলবো, যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ওকে, তাহলে এবার আমাকে কি করতে হবে, থিটা পির ভ্যালু বের করতে হবে। আর এটাও তোমরা জানো এই অ্যাঙ্গেলটাকে কি, এই রেটাকে কি বলে, রিফ্র্যাক্টেড রে। আমরা এটাও জানি যে এই অ্যাঙ্গেলটা কত হয়, রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড এর অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। তো যাই হোক, থিটা পিটা সবার প্রথমে আমাদেরকে বের করতে হবে, তার জন্য কি ব্রিস্টার অ্যাঙ্গেল ফর্মুলা আশা করি মনে আছে, কি ছিল ফর্মুলা, tan থিটা পি ইকুয়ালস টু মিউ। ওকে, তাহলে এখান থেকে বলো tan থিটা পি, মিউ মানে কোথায়, যে মিডিয়ামে ঢুকছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে μ2/μ1, μ2 হচ্ছে লাইট যেখানে ঢুকছে, μ1 মানে যেখান থেকে আসছে, এখানে যেহেতু এয়ার থেকে আসছে তাহলে μ/1 একবারে লিখে দিচ্ছি, √3/1 মানে √3। তো থিটা পি কত হয়ে গেল ভাই সাহেব, 60 ডিগ্রি। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি। আর যেটা হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটাই হবে কি, রিফ্লেক্টেড 60 ডিগ্রি। এবার আর বের করতে হবে, যেহেতু আমরা জানি যে এই দুটোর মাঝের অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রিতে থাকে, তাহলে এটা ভ্যালু কত হবে, 30 ডিগ্রি। বাট দরকার আমি করে দেখাচ্ছি, ইউজিং স্নেলস ল আমরা আরামসে করতে পারবো। মনে পড়ছে স্নেলস ল কত ছিল, sin i/sin r ইকুয়ালস টু μ2/μ1। μ2 ডেন্সার এয়ার ভাবার দরকার নেই, যেখানে যাচ্ছে রেটা সেটা হবে μ2, যেখান থেকে আসছে সেটা হবে μ1। তাহলে sin i ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত আছে, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, sin 60 বাই কত আছে, sin r, ওটাই তো বের করতে চাইছি, sin r ইকুয়ালস টু μ2 মানে যেখানে ঢুকছে, কতই ঢুকছে, √3 তে, √3/ar, এর কত আছে 1। তো এটা সলভ করে নিই আমরা, sin 60 কত হবে, √3/2। তো √3/2 sin r ইকুয়ালস টু √3, তো √3 কেটে গেল, sin r ইকুয়ালস টু হাফ, তাহলে আর কত হবে, 30 ডিগ্রি। ওকে, সো আর এর ভ্যালু হবে এখানে 30 ডিগ্রি, আর এর ভ্যালু হবে 30 ডিগ্রি, যেটা আমরা কমন সেন্সেও বলেছিলাম, আর এর ভ্যালু কত হচ্ছে 30 ডিগ্রি। এটা জানো, অনেকেই জানে এটা, যে অ্যাঙ্গেল গুলো কত হয়, 90 ডিগ্রি হয়। তো অ্যাড করে দেখে নাও, 90 + 60 + 30 180 তো হচ্ছে। তাহলে কনসেপ্ট কি হবে দেখো এবার অপশনস গুলো, রিফ্লেক্টেড লাইট, ইয়েস দিস ওয়ান, রিফ্লেক্টেড লাইট ইজ কমপ্লিটলি পোলারাইজড, সরি এটা না, এটা তো রিফ্র্যাক্টেড, রিফ্লেক্টেড মানে এটা, হ্যাঁ একদম এটা পারফেক্ট, রিফ্লেক্টেড লাইট ইজ কমপ্লিটলি পোলারাইজড, হ্যাঁ একদম ঠিক আছে, এন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ 60 ডিগ্রি, ইয়েস এটা একদম, বাকিগুলো আর করে দেখা দরকার নেই, টাইম বেঁচে গেল, বাকি চারটে দেখা, তিনটে দেখা দরকারই নেই। পরেরটা দেখো, রিফ্লেক্টেড লাইট ইজ পার্সিয়ালি, না রিফ্লেক্টেড অলওয়েজ কি হয়, রিফ্লেক্টেড অলওয়েজ কমপ্লিটলি পোলারাইজড হয়। আর কি আছে, বোথ না হবে না, আর ট্রান্সমিটেড না, ট্রান্সমিটেড কি হয়, ট্রান্সমিটেড হচ্ছে পার্সিয়ালি হয়, কমপ্লিটলি হয় না। কমপ্লিটলি কি হবে, রিফ্লেক্টেড হবে, আর পার্সিয়ালি কি হবে, ট্রান্সমিটেড বা রিফ্র্যাক্টেড হবে। আর অ্যাঙ্গেলটা তো দেখতেই পাচ্ছ 60 ডিগ্রি, ইজি কোয়েশ্চেন। নিট 2025 এর ক্যাপাসিটর থেকে একটা পার্টিকুলার প্রবলেম আমরা সলভ করব, যেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বেসড। তো বেসিক আমরা যেটা আমাদের জানার দরকার, যে যদি একটা
ক্যাপাসিটার থাকে, ভেতরে কিছু নেই, এয়ার রয়েছে, তাহলে তার ক্ষেত্রে সি এর ভ্যালু কত হয়? এপসাইলন নট ইন্টু এ বাই ডি। এবার যদি তুমি কোনো একটা ডাইইলেকট্রিক ভরে দাও, সেই ক্ষেত্রে ধরো তুমি একটা ডাইইলেকট্রিক ভরে দিয়েছো ওর মধ্যে, তখন তার যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয়, এখন এর সি ড্যাশ কত হবে? কে এপসাইলন নট ইন্টু এ বাই ডি। যেটা মনে রাখতে হবে, এগুলো কি এই প্লেটগুলোর এরিয়া, আর ডিটা হচ্ছে এই যে দুটো প্লেট দেখতে পাচ্ছ তাদের মধ্যে যে সেপারেশন। এটা আশা করি প্রত্যেকেই জানে যে সি ভ্যালু কত হবে যখন কেউ থাকবে না, এপসাইলন নট ইন্টু এ বাই ডি। আর যখন ডাইইলেকট্রিক থাকবে, কে ডাইইলেকট্রিক বালা, তো তখন হয়ে যাবে কে টাইমস হয়ে যাবে, জাস্ট কে ইন্টু এপসাইলন নট হয়ে যাবে। এবার কোয়েশ্চেনে বলো কি বলেছে? দ্য প্লেটস অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর সেপারেটেড বাই ডি। দুটো স্ল্যাব ভরছে এর মধ্যে, ওকে, ফাঁকা ছিল, তার মধ্যে কি করা হচ্ছে? দুটো স্ল্যাব ভরে দেওয়া হচ্ছে। ওকে, তুমি প্রথমে একটা স্ল্যাব ভরলে, K1 ধরে নিলাম, আর একটা কত ভরা হলো? K2। এখানটা ফাঁকা আছে, এখানে কিছু নেই, যেমন আছে তেমন ছিল। এবার K1 এর থিকনেস কত? একটা হচ্ছে 3D/8, একটা ছোট বড়, কিন্তু দেখে আমার ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে সমান, তা কিন্তু নয়। একটা হচ্ছে 3D/8 আর একটা হচ্ছে তোমার D/2। আর যেটা বেঁচে থাকলো, যেখানে কিছু নেই, মানে K কত? 1, মানে এয়ার আছে। K1 মানে কি আছে? এয়ার আছে, তার জন্য কত হবে? টোটালটা ছিল কোশ্চেনে কত বলা আছে? D, তাহলে D মাইনাস এই দুটোর সামেশন, তাহলে কত আসছে বলো তো? D মাইনাস 8 হবে এলসিএম, 3D প্লাস 4D, 7D/8, তো হয়ে যাবে 8 এলসিএম D/8। ওকে, তাহলে এটা হলো D/8, সিম্পল। এবার এভাবে থাকলে অনেকেই জানো তোমরা যে কি করে করতে হয়, ডাইরেক্ট কি করে দেবো, সিরিজে আছে ধরে নেবো, যেটা তিনজন আলাদা আলাদা নয়, তিনটে আলাদা আলাদা ক্যাপাসিটার, একটার ভেতরে মানছি স্ল্যাব ঢোকানো আছে। তো এটা শর্ট ট্রিক কি, যে আমি তিনটে আলাদা আলাদা ক্যাপাসিটার ভাবতে পারি, এটাকে আমি কি ভাবতে পারি, যে তিনজন আলাদা আলাদা ভাবে রয়েছে। বোঝা গেল? তাহলে এটাকে যদি C1 বলবো, এটাকে C2 বলবো, এটাকে C3 বলবো। আর সিরিজের ইকুইভ্যালেন্ট কিন্তু ডাইরেক্ট অ্যাডিশন নয় ক্যাপাসিটরের ক্ষেত্রে, ওটা রেজিস্ট্যান্সে হতো। এখানে কত হবে? 1/C ইকুইভ্যালেন্ট বা C ড্যাশ যাই বলি না কেন, কত হবে? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ওকে, এবার একটা একটা করে বের করে নিই, চলো। এর জন্য কত হবে? শুধু এটার জন্য C1 কত হবে? ফর্মুলা আমাদের কি? প্লেটের দেখো এরিয়াগুলো একই আছে, শুধু চেঞ্জ কোথায় হচ্ছে, একটাতে একটা, দুটোতে ডাইইলেকট্রিক দেওয়া আছে, আর আরেকটাতে কি আছে বলো? ফাঁকা রয়েছে, আর ওদের থিকনেস গুলোর প্রবলেম আছে, মানে এটা 3D/8 আছে, এটা D/2 আছে। ফার্স্টেরটা বল, এপসাইলন নট, শুধু এপসাইলন নট হবে না কিন্তু, এটা K1 আছে, তাহলে ডাইইলেকট্রিক ভরা আছে, তাহলে K1 মানে এই ফর্মুলাটা লাগাবো ডাইইলেকট্রিক বালা, K1 এপসাইলন নট ইন্টু A বাই কত হবে? D। D মানে কত আছে? 3D/8। আচ্ছা, C2 কত হবে? C2 হবে একই রকম ভাবে, ডাইইলেকট্রিক আছে K2, তাহলে K2 এপসাইলন নট A বাই ওর ডিসটেন্স কত আছে? D/2। C3 কত হবে? K এর কোনো ভ্যালু নেই, K এর ভ্যালু 1 আছে, তাহলে চুপচাপ কত লিখে দেবো? এপসাইলন নট A বাই D। Dটা কত বসাবো? D/8। ওকে, এবার আমি যদি ইকুইভ্যালেন্টে বসাই এখানে 1/C ইকুইভ্যালেন্ট, তো সেটা কত হবে ভাই? C1 না, 1/C1 আছে, তো এটাকে উল্টে দেবো। তাহলে উপরে থাকবে আমার 3D/8, নিচে থাকবে K1 এপসাইলন নট A, তারপরেরটার জন্য উপরে থাকবে D/2, আর নিচে থাকবে K2 এপসাইলন নট A, K2 এপসাইলন নট A। আর C3 এর জন্য কত হবে? ওটা উল্টাতে হবে, উপরে থাকবে D/8 আর নিচে থাকবে এপসাইলন নট A। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এখনো অবধি, তাই তো? এবার আমাকে একটা জিনিস দেখতে হবে, এটা ক্যালকুলেশন করে নিই হালকা করে। তো 1/C ইকুইভ্যালেন্ট যদি আমরা বসাই, এটা কত হলো? 3D/8। আচ্ছা, K1 K2 রিলেশন দেওয়া আছে, K1 K2 কত দেওয়া আছে বলো? K1 হচ্ছে 1.25 ইন্টু K2, K1 হচ্ছে 1.25 ইন্টু K2, 1.25। আচ্ছা, 1.25 কে কি লিখতে পারি? এটা হচ্ছে 4/3 বোধ হয়, 125/100 কথাই চলে যায়, ও হানসিনি। 125/100 হবে 5/4, সরি 5/4। ওকে, তাহলে এখানে কত লিখবো আমরা? K1 হচ্ছে 1.25 মানে 5/4, 5/4 যদি লিখে দিই এখানে কত আসছে দেখি, 5/4 K2 ইন্টু এপসাইলন নট A প্লাস এটা হচ্ছে তোমার D/2, K2টা যেমন আছে একটাই রেখে দিলাম, K2 এপসাইলন নট A প্লাস কিছু নেই মানে D/8, শুধু এপসাইলন নট A। এবার দেখো কি বলেছিল,
যেসব ভরার পরে কি হয়েছে, ডিউ টু দিস দ্য ক্যাপাসিটিস বিকামস 2 টাইমস লার্জার দেন হোয়েন দেয়ার ওয়াজ নাথিং। তো যখন এগুলো ভরা হয়েছে, আর আগে কি ছিল, কিছু ভরা ছিল না, কত ছিল, শুধুমাত্র ডি ছিল। তো তার জন্য যেটা ছিল, ধরো এটাকে যদি সি নট বলি, সি নটের ভ্যালু কত হতো, এপসাইলন নট ইন্টু এ বাই ডি হতো। আর এখন যেটা হচ্ছে, এটাকে ধরো সি ড্যাশ মানে সি ইকুইভ্যালেন্ট, যেটা কোশ্চেনই বলা আছে এটা, যে দ্য ক্যাপাসিটেন্স বিকামস 2 টাইমস লার্জার দেন, যখন কিছু ছিল না, যখন কিছু ছিল না তখন যা ছিল, এখন কি হয়েছে 2 টাইমস লার্জার, মানে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে গেছে, সি ইকুইভ্যালেন্ট হয়ে গেছে 2 ইন্টু সি নট। ওকে, আর সি ইকুইভ্যালেন্ট কত আমরা পেয়েছি, সি ইকুইভ্যালেন্ট কত আমরা পাবো, সি নটটা জানি আমরা, এপসাইলন নট ইন্টু এ বাই ডি। তাহলে সি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 2 ইন্টু সি নট, সি নট মানে কত, এপসাইলন নট ইন্টু এ বাই ডি। আমাদের কিন্তু সি ইকুইভ্যালেন্ট লাগবে না, 1 বাই সি ইকুইভ্যালেন্ট লাগবে। তো এখানে যদি 1 বাই সি ইকুইভ্যালেন্ট করে দাও তাহলে কত হয়ে যাবে, ওটা জাস্ট উল্টে দাও, আর 2 টাইমস হয়ে গেছে, নো প্রবলেম। তাহলে ডি বাই 2 এপসাইলন নট এ দ্যাট উড বি ইকুয়াল টু উইথ, এটা হয়ে যাবে, এটা সামটা। এখান থেকে কাজ করছি, কমন টমন নিতে হবে আমায়, তাই তো। ডিটাকে কমন নিই, যেটা কাটবে সেটা কমন নিয়ে নিয়েছি, ডি কে নিয়ে নিলাম আর এপসাইলন নট এ কে নিয়ে নিলাম, বোঝা গেল। তাহলে কেটে দেবো এদিক থেকে। তাহলে যদি আমি তাই করি, কে কে পড়ে আছে এবার বলো, এপসাইলন নট এ চলে গেছে, ডি চলে গেছে, উপরে দেখতে পাচ্ছি 3/8 আছে, আর তলায় আছে 5/4 k2, তাই তো, ইয়েস। আর কি পড়ে আছে পরেরটা থেকে দেখো, ডি চলে গেছে, মানে উপরে পড়ে আছে হাফ, আর নিচে আছে এপসাইলন নট এ বেরিয়ে গেছে, শুধু k2 আছে। আর তারপরেরটাই দেখো, উপর থেকে ডি চলে গেছে, মানে 1/8 পড়ে আছে, আর নিচে কিছু নেই, শুধু 1 পড়ে আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো এপসাইলন নট ইন্টু এ, এই জিনিসটা কি হবে, কেটে যাবে। তাহলে কত হবে, এটা হাফ ইকুয়ালস টু কত হবে, হাফ ইকুয়ালস টু হয়ে যাবে এটা, এটা 4 3 আর 12 40 k2 প্লাস এটা হবে তোমার k2 মানে k2 বাই 1 1/2 k2 প্লাস কত হবে 1/8। ওকে, তো এটাকে আমি এলসিএম করব, এটাকে এবারে পাঠিয়ে দিচ্ছি, আর 1/2 মাইনাস 1/8 ইকুয়ালস টু হবে 40 k2। তাহলে 12 যেমন আছে থাকবে, প্লাস 2 20, হ্যাঁ পেলাম আমরা। তো এটা 1/2 করলে 8 হবে এলসিএম, 2 4 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 হবে, 3/8 ইকুয়ালস টু 32/40 k2। এবার সিম্পলিফাই যদি করি আমরা, ওকে, তাহলে k2 কত হচ্ছে, k2 যেটা আমরা দেখতে পাচ্ছি 5 3 15 k2 32/15। ওকে, বের কি করতে বলেছে আমাদেরকে, কোশ্চেনটা দেখতে হবে, বের কি করতে বলেছে, ভ্যালু অফ k1। আচ্ছা, k1 কত হবে 1.25 k2 মানে 5/4 k2, k1 কত হবে 5/4 k2, k1 হবে 5/4 k2 মানে 5/4 ইন্টু k2, k2 কত পেলাম 32/15 মানে 8/3। ইয়েস, দিস ইজ ইওর আনসার। 8/3 মানে কত হবে 2.666। ইয়েস, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। একটু মানছি ক্যালকুলেশনটা লেংথি ছিল, বাট যারা সেই লেভেলে প্র্যাকটিস করে ওগুলো উইথ টাইম হয়ে যাবে। আমি অনেকটা ডিটেলসে লিখেছি, এত কিছু লেখার দরকার নেই, যারা এই জায়গাটা মনে মনেই হয়ে যায়। এখানটা 50% কম ক্যালকুলেশন করে করা যায়। আমি টিচার, তো আমাকে তো এক্সপ্লেন করে দেখাতেই হবে। যারা এক্সাম দেবে তারা কিন্তু এত কিছু লেখার দরকার নেই এই জায়গাটা, এখান থেকে 50% কিন্তু মাইন্ড গেম।